Feel the real fear. আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন আফনান দ্য হরর ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফনান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আপনাদের ভালোবাসা ও পথচলায় আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবার্স সংখ্যা 30,000 অতিক্রম করেছে। মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ, এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। কারণ আপনাদের সহযোগিতা ছাড়া এত অল্প সময়ে আমাদের এতটুকু পথ চলা খুবই কঠিন হতো। প্রিয় লিসেনার্স, হ্যালোইন এটি একটি পশ্চিমা সংস্কৃতি। এই সংস্কৃতিতে বেশ কিছু বিশ্বাস, কুসংস্কার এগুলো রয়েছে। যেমন তারা বিশ্বাস করে হ্যালোইনে মৃত আত্মারা ফেরত আসে। কিন্তু আসলে কি মৃত আত্মাদের ফেরত আসা সম্ভব, বা এটা পসিবল না কখনো এসেছে? যারা এসেছে তারা কি আসলেই আত্মা ছিল, নাকি জিন ছিল, নাকি ভূত প্রেত পিশাচ ছিল? প্রিয় লিসেনার্স, মানুষ একবার মারা গেলে কখনো তার আত্মা ফেরত আসতে পারে না। এটাই সত্য, এটাই বাস্তব। কারণ তখন মানুষের আত্মা বারজাখের জগতে থাকে। শুধু মানুষ কেন, কোনো জিন, কোনো পশু পাখি প্রাণী, তাদের আত্মাও ফেরত আসতে পারে না। কিন্তু এটি যেহেতু পশ্চিমা সংস্কৃতিতে রয়েছে এবং এটার সাথে এই ভূত প্রেত এই রিলেটেড গল্পের একটা সংযোগ রয়েছে, এই কারণেই শুধু আমরা হ্যালোইন স্পেশাল এপিসোড করছি এবং সেখানে ভয়ঙ্কর কিছু গল্প আপনাদেরকে শোনাতে যাচ্ছি ইনশাল্লাহ। কিন্তু এর সাথে হ্যালোইনের যেই বিশ্বাস বা কুসংস্কার, এটির আমাদের কোনো সম্পর্ক নেই। এটি আমরা বারবার বলে দিতে চাই, কারণ এটি একটি পশ্চিমা সংস্কৃতি। আমাদের ধর্মের সাথে এর কোনো মিল নেই। সে ইসলাম হোক, হিন্দু ধর্ম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টিয়ানও হোক। এটি পশ্চিমা যেই গোষ্ঠী রয়েছে এখানকার যে সবাই এই বিশ্বাসটি করে, বিষয়টা কিন্তু এমন নয়। কিছু কিছু মানুষ বিশ্বাস করে, আর যেহেতু সেখানে দীর্ঘদিন ধরে হয়ে আসছে, এই কারণে তারা সেটা পালন করে। অনেক খ্রিস্টিয়ানরাও কিন্তু এই হ্যালোইন পালন করে না। তো আশা করছি আমরা আমাদের জায়গাটা ক্লিয়ার করতে পেরেছি আপনাদের কাছে। তো আমরা হ্যালোইন স্পেশাল এপিসোডে বেশ কয়েকটি ঘটনা আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে। তো প্রিয় লিসেনার্স, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে ঘটনাটি আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার স্বরূপনগর থানার অন্তর্গত সারাপোল ডাক বাংলো গ্রাম থেকে ফিরোজ ইসলাম গাজী ভাই। ফিরোজ ইসলাম গাজী ভাই এর আগে কিন্তু বেশ কয়েকটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন, যেই ঘটনাগুলো আপনাদের সকলেরই ভালো লেগেছে। এখন যে ঘটনাটি উনি আমাদেরকে পাঠিয়েছেন এবং আমি যেটা শেয়ার করতে যাচ্ছি এখন, এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছে তার নাম হচ্ছে ইব্রাহিম গাজী ভাই। যদিও বা এটি তার ছদ্মনাম, কিন্তু কেন ছদ্মনাম এটি কিন্তু আপনারা ঘটনাটি পুরোপুরি শোনার পর বুঝতে পারবেন এবং আমি সেটা বলে দেব। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। ইব্রাহিম ভাইয়ের জীবনে কিন্তু অনেক ঘটনা রয়েছে। তিনি অত্যন্ত সাহসী একজন মানুষ। পেশায় তিনি একজন ফল ব্যবসায়ী। উনি মূলত বাজারে বসে ফল বিক্রি করেন না, কিন্তু উনি যে কাজটি করেন সেটি হচ্ছে ফলের বাগান কিনেন। বাগান কিনে খুচরো বা পাইকারি ব্যবসায়ীদের কাছে তিনি ফল বিক্রি করেন। এরকম ব্যবসায়ী আমরা আমাদের বাংলাদেশে হরহামেশাই দেখতে পাই, যে তারা আমের বাগান কিনেছে, কাঁঠালের বাগান কিনেছে, লিচুর বাগান কিনেছে। এরকম কিনে একবারে সেগুলো পেরে সেগুলো পাইকারি বা খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন, না বড় বড় আড়তে সেগুলো পাঠিয়ে দেন। তো উনি তেমনই কাজ করেন। ইব্রাহিম ভাই যখন ছোট ছিলেন তখন তার বাবা তাদের ফেলে আবার বিয়ে করেন।
এবং সেই মহিলার সাথেই থাকেন। এর ফলে ইব্রাহিম ভাইয়ের মা তাকে নিয়ে চলে আসে বাবার বাড়িতে। এভাবে দিন যায়। ইব্রাহিম ভাই যখন একটু বড় হয় তখন তার নানা আবার তার মেয়েকে মানে ইব্রাহিম ভাইয়ের মাকে বিয়ে দেন। ইব্রাহিম ভাই একা তার নানা নানির কাছে বড় হতে থাকেন। তিনি যেহেতু নানা নানির কাছে মানুষ হয়েছেন, তাই শাসন বারণ আসলে এই বিষয়গুলো করার মতো তার ওভাবে কেউ ছিল না। আর এই কারণে নানা নানির আদরের কারণে ইব্রাহিম ভাই ছোটবেলা থেকে এমনিতেই চঞ্চল ছিলেন, কিন্তু আরো বেশি ডান পিটে ও খুব জেদি প্রকৃতির হয়ে ওঠেন। আর ওনার মনে যেটা আসতো উনি সেটি করতেন। রাগারাগি করলে উনি আসলে খুব বেশি পাত্তা দিতেন না। শাসন ওনার উপরে খুব বেশি কাজে আসতো না। উনি একা না, ওনার বয়সে আরো যারা ছিলেন তারা সবাই ছিলেন এমনই ডানপিটে। অন্যর গাছের ফল পেড়ে খাওয়া, রাতের বেলা গিয়ে খেজুরের রস চুরি করে খাওয়া, লোকের পুকুর থেকে মাছ ধরা, লোকের ক্ষেত থেকে আখ ভেঙে খাওয়া, লুকিয়ে বিড়ি সিগারেট খাওয়া। এছাড়াও তারা সবসময় যে কোনো কাজে বাজি ধরত। কার সাহস কত বেশি সেটি প্রমাণ করার জন্য তারা বাজি ধরাধরি করত। আর মজার বিষয় হচ্ছে প্রতিবারই ইব্রাহিম ভাইয়েরই জয় হতো, তাই তার বন্ধুরা সবসময় তাকে হারানোর চেষ্টা করতেন। তো যাই হোক, মূল ঘটনার সময় 1990 সাল, যখন ইব্রাহিম ভাইয়ের বয়স 22 বছর। তো ওই সময় গ্রামের এক লোক হঠাৎ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন রাতের বেলা। কেন আত্মহত্যা করেছেন সেই কারণটা অবশ্য ফিরোজ ইসলাম গাজী ভাই উনি ফাইন্ড আউট করতে পারেননি, আর এটি জানাও যায়নি। তো যাই হোক, পরের দিন জোহরের নামাজের পর তাকে যথাযথ নিয়ম মেনে দাফন করা হয়। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, সেটি হচ্ছে যেহেতু এটি একটি আত্মহত্যার লাশ, তাই তাকে গ্রামের মানুষেরা সাধারণ কবরস্থানে দাফন করতে দেয় না। তাকে গ্রামের শেষে প্রকাণ্ড এক বাঁশ বাগানের ভেতরে দাফন করা হয়। আরো একটি বিষয় হলো, ওই বাঁশ বাগানের মধ্যে আরো কিছু কবর ছিল, আর এই কবরগুলো অপমৃত্যু হয়েছে এমন ব্যক্তিদের কবর। যেমন কেউ বিষ খেয়েছে মারা গিয়েছে, তারপর গলায় দড়ি নিয়ে মারা গেছে, এই টাইপের যারা আত্মহত্যা করেছে অপমৃত্যু হয়েছে, এই টাইপের মানুষদের কবর স্বাভাবিক কবরস্থানে না দিয়ে এই জায়গাটাতে গ্রামের মানুষ দিত। তো ওই দিন রাতে ইব্রাহিম ভাই ও তার বন্ধুরা একসাথে আড্ডা দিচ্ছিলেন। এক পর্যায়ে ভূত পিশাচ এগুলো নিয়ে যখন আলোচনা ওঠে, ইব্রাহিম ভাই বলেন, বাদ দে, আমি এসব বিশ্বাস করি না। তখন তার বন্ধুরা বলেন, ঠিক আছে, তাহলে বাজি ধর, দেখি কার কত সাহস। তর্কে জড়িয়ে এক পর্যায়ে উনি রাজি হন, বলেন, ঠিক আছে, আমি রাজি, বল কি করতে হবে। তখন তার বন্ধুরা বলেন, আজকে যে গলায় দড়ি দিয়ে মরেছে, আজ রাতে তাকে কবরও দেওয়া হয়েছে, তোকে আজকে রাতেই কবর খুঁড়ে সেই কাফনের কাপড়টা নিয়ে এসে আমাদেরকে দেখাবি। আমরা সবাই বাঁশবাগানের বাহিরে দাঁড়িয়ে থাকবো, তুই একা গিয়ে কাপড়টা নিয়ে এসে আমাদেরকে দেখাবি। উনি বলেন, ডান, আমি রাজি। গভীর রাতে সবাই একসাথে চুপি চুপি যান সেই বাঁশবাগানে এবং একটি নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে তারা ইব্রাহিম ভাইকে বলেন, এখান থেকে তোকে একাই যেতে হবে। উনি টর্চ হাতে নিয়ে একাই প্রবেশ করেন সেই বাঁশবাগানে। হালকা চাঁদের আলোতে মোটামুটি দেখা যাচ্ছিল, তাই টর্চ খুবই কম জ্বালছিলেন তিনি। তাছাড়া আলো জ্বলার কারণে যদি গ্রামের অন্য কেউ জেনে যায় যে এখানে কেউ ঢুকেছে বা সন্দেহ করে, তাহলে সমস্যার সৃষ্টি হতে পারে। এমনিতেই তাদের উৎপাতে গ্রামের লোকজন অতিষ্ঠ। আরো যদি জানতে পারে নিছক বাজি ধরে তারা এমন একটি ভয়ানক কাজ করেছে এবং শরীয়ত বহির্ভূত এবং অসামাজিক আমরা বলবো, কারণ একজন মানুষ মারা যাওয়ার পর তার কবর খুঁড়ে তার কাফনের কাপড় নিয়ে আসা, যেটা বাজি ধরে হোক বা যে কোনো কারণেই হোক, এটা ভয়ানক একটি অন্যায় কাজ। তো এই কারণে তারা চিন্তা করে যদি লোকজন টের পায় তাহলে কিন্তু সালিশ বসিয়ে তাদের গ্রাম থেকে বের করে দেবে। এই কারণে খুব সাবধানে তিনি সেখানে যাচ্ছিলেন। যাই হোক, ইব্রাহিম ভাই কবরের কাছে গিয়ে প্রথমে কবরের উপরের বেড়া বা খাঁচা, যেটা আমরা দেই সাধারণত বাঁশের, সেটা সরিয়ে ফেলেন।
নতুন কবর, তাই মাটি খোঁড়ার জন্য কোনো কিছুই সাথে নিয়ে যাননি। কারণ নতুন কবরের মাটিগুলো একটু আলগাই থাকে, আস্তে আস্তে দেখা যাচ্ছে যে হাত দিয়ে সেই মাটিগুলো সরিয়ে ফেলা যায়, কারণ মাটি তখন আসলে বসে যায়নি এই কারণে। তো উনি হাত দিয়েই মাটি সরিয়ে অল্প ফাঁকা করে উনি কবরের ভেতরে টর্চ লাইট জ্বালান। উনি দেখেন হ্যাঁ, লাশ ঠিকই আছে, কোনো সমস্যা নেই। এদিকে বেশ অনেক সময় হয়ে গেছে, তবু ইব্রাহিম ভাই ফিরে আসছেন না দেখে তার বন্ধুরা চিন্তা করতে লাগলো, কি ব্যাপার, ইব্রাহিম কোনো বিপদে পড়লো না তো? এদিকে ইব্রাহিম ভাই কবরের মাটি সরিয়ে উপর থেকে কোনোভাবে কাপড়টা নাগাল পাচ্ছিলেন না। আর তাছাড়া আমরা জানি লাশ যখন কবরে শোয়ানো হয় তখন শুধু মাথার গিঁটটা খুলে দেওয়া হয়, পায়ের দিকে গিঁট দেয়া থাকে। তাই উনি কবরের ভেতরেই নেমে পড়েন এবং লাশের গা থেকে কাফন খুলে ফেলেন। তারপর কবরের উপরে উঠে এসে কোনো রকমে আবার কবরটি ঠিক করে চলে আসেন। তার বন্ধুরা এই দৃশ্য দেখে হতবাক, কারণ তারা ভেবেছিল সেই কাজটি করতেই পারবে না, আর না করে সে খালি হাতে ফিরে আসবে। কিন্তু সে এই কাজটি করে দেখিয়েছে। কিন্তু সমস্যা যেটা হলো, এখন তারা কাফনের কাপড়টা নিয়ে কি করবে? গ্রামের কেউ যদি এই ব্যাপারটা জানতে পারে প্রচুর ঝামেলার সৃষ্টি হবে। তাই তারা ঠিক করে তারা সবাই একসাথে গিয়ে ওই কাফনের কাপড়টা আবার সেই কবরের ভেতরে রেখে আসবে, যাতে করে কোনো সন্দেহ বা কোনো সমস্যার সৃষ্টি না হয়। তো সবাই একসাথে আবার যান সেখানে। হালকা চাঁদের আলোয় মোটামুটি দেখা যাচ্ছিল, তাই কেউ কিন্তু টর্চ লাইট জ্বালাচ্ছিলেন না। তারা যখন কবরের কাছে যান তখন তারা একটু দূর থেকে ভয়ানক কিছু একটা দেখতে পান। তারা দেখেন ওই কবরের কাছে কয়েকটা প্রাণী বসে কাড়াকাড়ি করে কি যেন খাচ্ছে। এটা দেখে একটি বাঁশঝাড়ের আড়ালে লুকিয়ে লুকিয়ে তারা দেখতে থাকে। দূর থেকে ঘর ঘর আওয়াজ ভেসে আসছে, সেই সাথে কটমট হাড় ভাঙার শব্দ, এবং মনে হচ্ছে প্রাণীগুলির 4টে করে হাত এবং 2টি পা। তারা 2 পায়ে ঠিক মানুষের মতো করেই চলাফেরা করে। তো তারা লুকিয়ে লুকিয়ে আসলে ঠিকঠাক বুঝতে পারছিলেন না যে সেখানে কি হচ্ছে, আর এই প্রাণীগুলি আসলে কি দেখে তো শিয়াল কুকুর মনে হচ্ছে না। আবার নিজেরা নিজেদের মধ্যে কি যেন বলা বলিও করছে। কিন্তু মানুষের কি 4টা হাত হয়? তারা নিজেরা আলোচনা করতে থাকেন যে আসলে এগুলো কি রে। তারা ভাবেন এবং সেটি করেও ফেলেন। সেটি হচ্ছে যে এটা কি, এটা দেখার জন্য তারা সবাই একসাথে টর্চ লাইট জ্বালান সেদিকে। আলো দেখে প্রাণীগুলো সঙ্গে সঙ্গে সেদিকে তাকান। তখন তারা দেখেন ওই প্রাণীগুলোর চোখ জ্বলছে, তাদের মুখে ওই লাশের অংশ বিশেষ। তারা কেউ ওই লাশটিকে টুকরো টুকরো করে যে যা পেয়েছে সেটা নিয়ে খেতে শুরু করেছে। কেউ মাথা, কেউ ফুসফুস, কেউ হার্ট, কেউ হাত পা, মোটামুটি পুরো লাশটা ভাগাভাগি করে তারা খাচ্ছিল। এ দৃশ্য দেখে কাফনের কাপড় সেখানেই ফেলে দিয়ে চিৎকার করে তারা যে যেদিকে পেরেছে দৌড়ে পালিয়ে চলে যায়। এদিকে আরো একটি ভয়ানক ব্যাপার হচ্ছে, ওই যে প্রাণীগুলো ওরাও হঠাৎ করে এরকম টর্চ লাইটের আলো দেখে তারাও চমকে যায়। যাই হোক, পরিবারের কেউ মারা গেলে তার আত্মীয় স্বজনরা কিন্তু নতুন কবর মোটামুটি একটু ঘন ঘন দেখতে আসেন, জিয়ারত করেন, দোয়া করেন। তো পরের দিন সকালে ওই লাশের আত্মীয় স্বজনরা সেই কবরের কাছে এসে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যায়। তারা দেখেন কাফনের কাপড়টি সেখানে পড়ে আছে, চারিদিকে ওই লাশের রক্ত মাখা মাংসের টুকরোর ছড়াছড়ি। মাথাটা পড়ে আছে, তবে চোখ আর মাথার মগজগুলি খেয়ে ফেলা হয়েছে। নাড়ি ভুড়ি ও হাত পায়ের আঙ্গুলগুলো পড়ে আছে এদিকে সেদিকে। এটা যখন জানাজানি হয় পুরো গ্রামে হইচই পড়ে যায়, সবাই দেখতে আসে। কিন্তু কে এই কাজটি করেছে বা কেন এমনটি হয়েছে সেটি কেউই বুঝতে পারেনি। সবাই ভেবেছে আত্মহত্যার লাশ, তাই এমনটা হয়েছে। আর সবাই এটাও চিন্তা করেছে কাফনের কাপড়টি তো এখানে পড়েই আছে, তো সমস্যা কি, নিশ্চয়ই এটা কুকুর বিড়াল এই টাইপের, শেয়াল বেজি
এই টাইপের কিছু এই কাজটি করেছে। সুতরাং এটি যে কোনো মানুষ করেছে বা মানুষের কারণে এটি সূত্রপাত হয়েছে, এটি গ্রামবাসী ঘুণাক্ষরে সন্দেহ করতে পারে না। তো যাই হোক, এক পর্যায়ে মসজিদের ইমাম সাহেবকে ডাকা হয়। উনি এই দৃশ্য দেখে আল্লাহু আকবার বলে চিৎকার করে ওঠেন। তো যাই হোক, এখন তো আর কিছুই করার নেই, যা হওয়ার তো হয়ে গেছে। ওই লাশের অংশবিশেষ সংগ্রহ করা হয়। ইমাম সাহেব বলেন এগুলো আবার গোসল দিতে হবে। জমজমের পানিও উনি জোগাড় করেন। মূলত একজন হাজী সাহেব, উনি মানে হজ করে এসেছিলেন, উনি কিছুটা জমজমের পানি নিয়ে এসেছিলেন। তো ওনার কাছ থেকে কিছুটা পানি নিয়ে আরো কিছু পানির সাথে মিশিয়ে ফেলেন এবং ওই পানি দিয়ে ওই লাশের অংশবিশেষকে আবার যতটুকু পেরেছেন পানি দিয়ে গোসল করিয়েছেন এবং উনি মসজিদে ঘোষণা দেন ওই লাশের আবার জানাজা দিয়ে এগুলো দাফন করতে হবে। ইমাম সাহেব নিজে আবার পুনরায় দাফন কাফন করার ব্যবস্থা করেন। উনি নিজেই কিন্তু ওই লাশের অংশবিশেষ গোসল করিয়েছিলেন, নিজেই জানাজা পড়িয়েছিলেন এবং দাফন কার্যে উনি সার্বক্ষণিক সাথে ছিলেন। এর কিছুদিন পরে সবকিছু স্বাভাবিক হয়ে যায়, কিন্তু ইব্রাহিম ভাই ধীরে ধীরে পরিবর্তন হতে থাকেন। কোথাও যেতেন না, কারোর সাথে মিশতেনও না, সারাদিন একা একা থাকতেন এবং ওনার খিদে ভয়ঙ্কর রকম বাড়তে থাকে। এক পর্যায়ে উনি কাঁচা মাছ মাংস খেতে শুরু করেন। রাতের বেলা ওনাকে খুঁজে পাওয়া যেত না, সবাই মিলে খুঁজতে থাকে তাকে। পাওয়া যায় সেই বাঁশবাগানে। ধীরে ধীরে তার গা থেকে ভয়ানক মাংস পচা দুর্গন্ধ আসতে থাকে। তার কারণ হলো সে সামনে হাঁস মুরগি যা পেত তাই খেয়ে ফেলত। এমন অবস্থাতে তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে হতো। তো তার এই অবস্থা দেখে তাকে একটি ভালো কবিরাজ দেখানো হয়। কবিরাজ ইব্রাহিম ভাইকে দেখে বলেন, একে অজু গোসল করিয়ে তারপর আমার সামনে নিয়ে আসো। তাকে অনেক কষ্টে অজু গোসল করিয়ে কবিরাজের ঘরে নিয়ে যাওয়া হয়। কবিরাজের সামনে গিয়ে উনি একদম শান্ত হয়ে যান। তার কারণ হলো ওই কবিরাজ ছিল খুব রাগী ও কবিরাজি বিদ্যায় খুবই পারদর্শী। অনেক ভয়ানক শক্তিশালী জিনগুলো তার বশীভূত ছিল। অধিকাংশ ক্ষেত্রে এমনটা ঘটতো যে উনি কোথাও জিনে ধরা রোগী দেখতে গেলে উনি রোগীর সামনে বসার সাথে সাথে জিন ওই রোগীকে ছেড়ে পালাতো। আর রোগী দেখার সময় দুষ্টু জিনার তার যদি কথা না শুনতো, তাদের বন্দি করে হত্যা করতে উনি একবারের বেশি দুইবার চিন্তাও করতেন না। এমনও হয়েছে যে জিন হাজির করেছে, জিজ্ঞেস করেছে তুমি কে, কোথা থেকে এসেছো। প্রথমবার উত্তর দেয়নি, দ্বিতীয়বার জিজ্ঞেস করেছে, উত্তর দেয়নি। থার্ড টাইম উনি আর জিজ্ঞেস করেননি। থার্ড টাইম উনি ওনার রিচুয়াল করে সাথে সাথে ওই জিনকে বন্দি করে হত্যা করে ফেলতেন। এই কারণে জিনেরা যারা বুঝতে পারতো যে এই কবিরা যেখানে এসেছে, ভয়ে তাদের অবস্থা খারাপ হয়ে যেত। তো যাই হোক, ইব্রাহিম ভাই তো ওই কবিরাজের সামনে গিয়ে একদম শান্ত, মনে হচ্ছে যে উনি একদম স্বাভাবিক মানুষ। কবিরাজ সরাসরি বলেন, তোরা কয়জন আছিস? ইব্রাহিম ভাইয়ের কণ্ঠে এবং ইব্রাহিম ভাইয়ের গলা কিন্তু একসাথে 4-5 জন কথা বললে যেমনটা শোনা যায়, ঠিক এভাবে ইব্রাহিম ভাইয়ের গলা থেকে বের হয়ে আসে, আমরা 5 জন। কবিরাজ বলে, একে কেন ধরলি? ইব্রাহিম ভাই বলেন, আমরা ওই কবরের পাশেই ছিলাম, কিন্তু পরিপূর্ণ নিয়ম মেনে ওই লাশটি দাফন করার ফলে আমরা ওই লাশটি কোনোভাবেই তুলতে পারিনি। তাই যখন দেখলাম এই কবরটা একবার ঘুরে আলগা করে ফেলে কাফন নিয়ে চলে আসলো, তখন আর আমাদের কোনো বাধা থাকলো না। আর আমরা খাওয়া ছাড়া আর কিছুই বুঝি না। মানুষকে খুব বেশি আমরা বিরক্তও করি না, আমরা শুধু খাই। আর মানুষের মাংস বা অন্য কোনো মরে যাওয়া প্রাণীর মাংস আমাদের খুবই পছন্দ। আমাদের প্রচন্ড খিদে। তো আমরা যখন খাচ্ছিলাম, ওরা তখন গিয়ে আমাদের ডিস্টার্ব করে, আমাদের দিকে টর্চ মেরেছিল, তাই একে আমরা ধরেছি। এসব শুনে ইব্রাহিম ভাইয়ের বাড়ির লোকজন কিছুই বুঝতে পারে না, কি হচ্ছে এসব, কি বলছে ইব্রাহিম ভাইয়ের কণ্ঠে, এরা কি বলছে। কবিরাজ বলেন, আপনারা বুঝবেন না, আপনারা সবাই বাহিরে গিয়ে বসেন। তো বাড়ির লোকজন বাহিরে চলে যায়। তো কবিরাজ তখন বলেন, ঠিক আছে, এখন তোরা একে ছেড়ে চলে যা, নইলে কিন্তু বন্দি করে সব কটিকে হত্যা করব।
তো তারা কোনো বিনা মানে কোনো বাক্য ব্যয় ছাড়াই ইব্রাহিম ভাইকে ছেড়ে চলে যান। অনেক সময় আমরা শুনি না যে হ্যাঁ তোরা ছেড়ে চলে যাবি, যাওয়ার সময় ওরকম গাছের ডাল ভেঙে যাবি, বা একটা ভরা পানির কলসি তোরা দাঁত দিয়ে কামড় দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবি। তো এই টাইপের কিছু না, মানে কোনো ধরনের কোনো কথা ছাড়াই ওরা সবাই ইব্রাহিম ভাইকে ছেড়ে চলে যায় এবং বলে যায় যে আর কখনোই ইব্রাহিম ভাইয়ের কাছে তারা আসবে না। তো ইব্রাহিম ভাই সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে যান যখনই এরা ইব্রাহিম ভাই শরীর ছেড়ে চলে যান। কবিরাজ তখন তার বাড়ির লোকজনকে ডাকেন এবং একটি আমল শিখিয়ে দেন এবং বলেন ইব্রাহিম ভাই যেন রেগুলার এই কাজটি করে, যাতে করে এরা আর কখনো যেন ওর কাছে ফিরে আসতে না পারে। কারণ পিশাচদের আসলে বিশ্বাস করতে হয় না, অনেক সময় আবারও ফিরে আসতে পারে যেহেতু ওদেরকে ডিস্টার্ব করেছে। তো ইব্রাহিম ভাইয়ের বাড়ির লোকজন কবিরাজকে জিজ্ঞাসা করেন যে এমন তো কখনো দেখিনি, আপনি যা যা বললেন তারা সবই মেনে নিল কোনো ঝামেলা ছাড়াই, এক কথায় তারা চলে গেল, ব্যাপারটা কি? আর ওরা আসলে কি বলছিল যে কবর খোঁড়া, কাফন, এগুলো কি? তখন কবিরাজ বলেন এরা ছিল খুবই নিম্ন শক্তিধর পিশাচ, এদের শক্তি খুবই কম থাকে, এরা মূলত খাওয়া ছাড়া কিছুই বোঝে না, আর তাছাড়া আমার শক্তির কাছে তারা কিছুই না, তাই আমার কথা মানা ছাড়া তাদের কাছে আর কোনো পথ খোলা ছিল না, না মানলে ওদের সব কটিকে মেরে ফেলতাম এক্ষুনি, তাই তারা কোনো ঝামেলা ছাড়াই চলে গেছে। আর ইব্রাহিম যে কাজটি করেছে, খবরদার এই কাজটি গ্রামবাসীকে জানতে দিও না, তাহলে গ্রামবাসী ক্ষিপ্ত হবে এবং এই কাজের সাথে যারা জড়িত ছিল সবাইকে পিটিয়েই মেরে ফেলবে, সুতরাং এটা গোপন রেখে দাও। পরে কবিরাজ ইব্রাহিম ভাইয়ের মুখে পানি পড়া ছিটিয়ে দিলে তার আবার সেন্স ফিরে আসে, তারপর তারা বাড়ি ফিরে আসেন। কয়েকদিনের মধ্যে ইব্রাহিম ভাই একদম স্বাভাবিক হয়ে যান, ঠিক আগের মতো। তবে এখানে একটি কথা, ইব্রাহিম ভাই আগের মতো আর ডান পিঠে থাকেন না, উনি ব্যবসা বাণিজ্যে মনোযোগ দেন, একজন ভদ্র মানুষ হিসাবে উনি জীবনযাপন শুরু করেন। এখানে ইব্রাহিম ভাই যিনি, উনি আমাদের লিসেনারদের উদ্দেশ্যে একটি কথা বলেছেন ফিরোজ গাজী ভাইয়ের মাধ্যমে, সেটি হচ্ছে বাজি ধরে, মানে ওনার ভাষায় যেটা ইব্রাহিম ভাই বলেছেন, বাজি ধরে আপনারা এমন কোনো কাজ করবেন না যা আপনাদের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, এটা ভালো জিনিস নয়। সাহস দেখাতে গিয়ে আমি চরম ভুল কাজ করেছি, আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, তবে আমার কারণে এক মৃত ব্যক্তির যে পরিণতি হয়েছে এর জন্য নিজেকে খুবই অপরাধী মনে হয়, আল্লাহ আমাকে মাফ করুন। এই ঘটনা যদি ওই সময় গ্রামের লোকজন জানতে পারত তাহলে হয়তো তারাও আমাকে পিটিয়ে মেরে ফেলতো, এখনো খুবই কম লোকই জানে এই ঘটনা। তো এই কারণে প্রিয় লিসেনার্স, আমি ইব্রাহিম ভাইয়ের গ্রামের বাড়িটা কোথায় এক্সাক্ট বলছি না, কারণ পশ্চিমবঙ্গের অনেক লিসেনার আমাদের এই ঘটনাটি শুনছেন, তো যার কারণে ওনার ইব্রাহিম ভাইয়ের নামটি ছদ্মনাম ইউজ করা হয়েছে, আর ওনার ঠিক এক্সাক্ট যে গ্রামটা সেই গ্রামের নামটি বলা হয়নি, কারণ ওই গ্রামের লোকজন এখনো এই বিষয়টি অতটা জানে না। তো বুঝতেই পারছেন, এই কারণে কিছু কিছু বিষয় আমরা হাইড করেছি। অসংখ্য ধন্যবাদ ফিরোজ ইসলাম গাজী ভাই চমৎকার একটি সত্য ভয়ের ঘটনা আমাদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য, এবং এই ঘটনার মধ্যে আসলেই অনেক কিছু শিক্ষণীয় আছে। তো আমরা অনেক কিছু শিখতে পারলাম এই ঘটনার মধ্যে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। স্বাগত প্রিয় লিসেনার্স, হ্যালোইন স্পেশাল এপিসোডের আরও একটি নতুন ঘটনা। এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন শফিকুল ইসলাম রনি ভাই। ওনার বাড়ি সিলেটের হবিগঞ্জে। তিনি লাস্ট 8 ইয়ার্স মানে 8 বছর ধরে সিঙ্গাপুরে রয়েছেন, আর সিঙ্গাপুরেই ওনাদের সাথে ঘটে যাওয়া একটি সত্য ভয়ের ঘটনা আমাদেরকে শেয়ার করেছেন। প্রিয় লিসেনার্স, যেই জায়গা কেন্দ্রিক ঘটনাটি, এই জায়গাটি আপনারা চাইলে নেটে সার্চ দিয়ে দেখতে পারেন, আমি নিজেও দেখেছি। একটি মন্দির কেন্দ্রিক একটি ঘটনা, সিঙ্গাপুরের খুব নাম করা একটি মন্দির। মন্দিরটির নাম হচ্ছে ট্যানও বলতে পারে, আসলে ওদের উচ্চারণটা আমি এতটা ক্লিয়ার না, আমার উচ্চারণও হয়তো ভুল হতে পারে, এটা আমি স্পেলিংটা বলে দিচ্ছি, PAN ট্যান সাই SI সাই ট্যান সাই চং CHONG চং।
এই টেনসাই চং টেম্পল বলা হয়, বা টেনসাই চং লিখে যদি আপনারা সার্চ দেন তাহলে আপনার সিঙ্গাপুরের ওই মন্দিরটি আপনাদের সামনে চলে আসবে। আর আজকের ঘটনাটি এই মন্দির। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে ঘটনাটির সময় 2020 সালের জানুয়ারির শেষের দিকে। তখন সিঙ্গাপুরে চাইনিজ নিউ ইয়ারের ভ্যাকেশন চলছিল। ভ্যাকেশনের সময় ছিল প্রায় 1 মাস, মানে 1 মাসের বন্ধ চলছিল। ওই সময় এই রনি ভাই মানে ওনারা সুযোগ পেলেই বন্ধুরা মিলে বাহিরে চলে যেতেন এবং দীর্ঘ সময় অনেক রাত পর্যন্ত ওনারা আড্ডা দিতেন। ঠিক সব সময়ের মতো আড্ডা দিতে দিতে তো ওনারা চলে যান সেই টেনসাই চং টেম্পলের পাশে। এখানে গিয়ে বসেন। ওনারা মোট 4 জন ছিলেন। কিছু সময় আড্ডা দেওয়ার পর সবাই উঠে ওই মন্দিরের পাশ দিয়ে চলে যাচ্ছিলেন। এর মধ্যে ওনাদের সাথে থাকা একজন বন্ধু, তার নাম হচ্ছে ফয়সাল। এই ফয়সাল উনি ফাজলিমি করে মন্দিরের পাশে থাকা এক সিংহের মূর্তিতে লাথি মারে এবং বেশ কিছু আজে বাজে কথা বলে ওঠে। বাস, ঘটনা এটুকুই। বিষয়টা আসলে একদম স্বাভাবিক চিন্তা করেছে যে অ্যাজ ইউজুয়াল এরকম তো হতেই পারে, মানুষ বলে। কিন্তু যে ফয়সাল যে মন্দিরের পাশে থাকা সিংহের মূর্তিতে লাথি মারলো বা আঘাত করলো, এটি নিয়ে আসলে বন্ধুরা, এটা যে একটা অন্যায় কাজ হয়েছে এই বিষয়টি নিয়ে আসলে তাদের মধ্যে তেমন কোনো কথাই হয়। যাই হোক, তারা বাসায় চলে যায়। ওই রাতে রনি ভাই যে রুমে থাকতো, ওনার রুমমেট ছিল আবার ফয়সাল ভাইও, একসাথে লেখাপড়া করতেন। গভীর রাতে, রাত প্রায় 2-2:30 কোনো কিছু শব্দে রনি ভাইয়ের ঘুম ভেঙে যায়। রনি ভাই ডিম লাইটের আলোতে দেখেন ফয়সাল রুমের ঠিক মাঝখানে হাঁটু গেড়ে করজোড়ে কিছু একটা মন্ত্র পড়ছে। মানে কি যে পড়ছে বোঝা যায়, কিন্তু সেটি যে কোনো বাংলা বা আরবি ভাষা নয়, বা উর্দু ভাষা নয়, বা হিন্দি ভাষা নয়, সেটি বোঝা যাচ্ছে, কিন্তু কি ভাষা এটি বুঝতে পারছেন না। মনে হচ্ছে খুব মনোযোগ দিয়ে ফয়সাল কোনো মন্ত্র একাধারে পাঠ করে চলছে। তখন রনি ভাই ফয়সালের নাম ধরে ডাক, এই ফয়সাল, কিরে কি করিস? তখন ফয়সাল রাগান্বিত গলায় বলে ওঠে, কিরে তুইও কেন আমাকে লাথি মারলি না? যেই না এই কথা বলেছে যে তুইও কেন আমাকে লাথি মারলি না, তখনই রনি ভাই ভয় পেয়েছে। কারণ তিনি চিন্তা করছে কি ব্যাপার, লাথি মারার বিষয়টা কেন আসছে এখানে। তখন তার মনে পড়ে যায় এই সিংহের মূর্তিতে লাথি মারার। তিনি খুব ভয় পান, দৌড়ে ওনার পাশের রুমে চলে যান। সেখানে তো ওনার অন্য বন্ধুরা থাকতো, তাদের সবাইকে রুম থেকে ডেকে তোলেন, তাদেরকে আবার এই রুমে নিয়ে আসেন। রুমে নিয়ে আসার পরে দেখা যায় যে ফয়সাল দিব্যি ঘুমাচ্ছে। তাকে সবাই ডেকে তোলে। ফয়সাল ঘুম থেকে উঠে বলে, কি রে কি ব্যাপার, এত রাত্রে তোরা এই রুমে কেন, কি হয়েছে, ডাকলি কেন? তখন সকলে মানে বিশেষ করে রনি ভাই যখন বলে যে এই ঘটনা, তখন উনি আর কি ওনার রুমমেট থেকে ডাকতে গিয়েছেন। তখন বলছে, এই তোরা এদিকে, ফয়সাল যেন কেমন করছে। কিন্তু রুমমেটটা আসার পরে অন্যরা যখন শুনলো যে এই ব্যাপার, তখন অন্য বন্ধুরাই হাসাহাসি শুরু। তুই কি দেখেছিস, ঘুম ভেঙে উঠে হয়তো বা আবল তাবল চিন্তা করেছিস, এই জন্য হয়তো বা উল্টাপাল্টা কিছু দেখেছিস, এরকম কিছু। যাই হোক, যে যার রুমে চলে যায়। ওই রাতে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি, কিন্তু রনি ভাই কিন্তু কিছুতেই ঘুমাতে পারছিলেন না ভয়ে। উনি চিন্তা করছিলেন যে আমি নিজের চোখে দেখলাম, নিজের কানে শুনলাম, এটি ভ্রান্তি হয় কিভাবে বা ভুল হয় কিভাবে। যাই হোক, ওনার কথা কেউই বিশ্বাস করতে চাচ্ছিল না। এর পরের দিন ঘটে আরো একটি ঘটনা।
ওই দিন বিকালের পর থেকে ফয়সালকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, তার ফোনও বন্ধ দেখাচ্ছে। এভাবে এক রাত এক দিন পার হয়ে যায়। হঠাৎ করে রনি ভাইয়ের মোবাইল ফোনে কল আসে। তিনি কল করেন, তিনি নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দেন এবং তিনি বলেন ফয়সাল হসপিটালে ভর্তি আছে, আপনারা দ্রুত আসেন, দেখে যান এবং নিয়ে যান। হসপিটালের ঠিকানা পাওয়ার পর রনি ভাই এবং তার অন্য রুমমেট যারা ছিলেন তারা সকলেই হসপিটালে চলে যান। হসপিটালে যাওয়ার পর রনি ভাই সহ ওনার অন্যান্য বন্ধুরা অদ্ভুত কিছু বিষয় জানেন। তারা শোনেন যে ফয়সালকে নাকি সেই মন্দির যেটা ক্যান্সাই চংটা এর সামনে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছে। ফয়সাল যখন উঠে আসে, তার জ্ঞান ফেরে, তখন ফয়সালকে যখন ওনারা জিজ্ঞেস করেন যে সে এই এক রাত ও একদিন কোথায় ছিল, এই প্রশ্নের জবাবে ফয়সাল খুব কিছুই বলতে পারছিল না। ওই দিন বিকালের পর থেকে তার আসলে কোনো সেন্সই ছিল না যে আসলে কোথায় ছিল, কি করেছে, কি খেয়েছে, এই বিষয়ে সে কিচ্ছু বলতে পারে না। ওই দিন ওর আগে বিকাল থেকে যেদিন সে হারিয়ে গেছে তখন থেকে তার আসলে আর কোনো সেন্স নেই। কিন্তু আসলে এই দীর্ঘ সময়, মধ্যবর্তী সময় কোথায় ছিল? যাই হোক, হসপিটাল থেকে তাকে রিলিজ দিয়ে দেওয়া হয়, তাকে নিয়ে সবাই বাসায় ফিরে আসে। কিন্তু সেই রাতেই আবারও এক অচেনা ও বিরক্তিকর শব্দে রনি ভাইয়ের ঘুম ভেঙে যায়। রনি ভাই ঘুম ভেঙে দেখতে পান ফয়সাল ঠিক আগের মতো হাঁটু গেড়ে অচেনা ভাষায় মন্ত্রের মতো কি জানি বলছে, তাও আবার রনি ভাইয়ের ঠিক বেডের সামনে বসে। উনি উঠে বসলেই সে ওনাকে ভারী গলায় বলে ওঠে, তোর বন্ধুর পর আমি তোর জীবনটাকেও নিয়ে। এই কথা শোনার সাথে সাথে রনি ভাই আল্লাহর নাম জপতে থাকেন এবং আয়াত করতে থাকেন। এরপর দেখেন ফয়সাল হঠাৎ করে ফ্লোরের মধ্যে শুয়ে পড়ে। এরপর উনি কোনো রকমে রুমের বাইরে গিয়ে অন্য রুমমেটদেরকে ডেকে নিয়ে আসেন এবং সবকিছু তাদের সাথে শেয়ার করেন। এবার বন্ধুরা কিছু বিষয় বিশ্বাস করে, কারণ ফয়সালের এভাবে একদিন এক রাত হারিয়ে যাওয়া, তারপর প্রথম রাতে তারা যদিও বিশ্বাস করেনি, কিন্তু এখন যে বিষয়টি হচ্ছে এবং রনি ভাই যে বিষয়টি তাদের খুলে বলে, এবার তারা বিষয়টা অস্বাভাবিকভাবেই চিন্তা করে। এই রাতটা তারা এভাবেই কাটিয়ে দেয়। ফয়সালকে আর ঘুম থেকে তারা ডাকে। এরপর রুমমেটদের সাথে পরামর্শ করে ওনারা নিকটবর্তী একটি মসজিদের ইমামের সাথে দেখা করেন। উনি মালয়েশিয়ান ছিলেন। তাকে সবকিছু খুলে বলেন। সবকিছু শোনার পর তিনি বলেন সন্ধ্যায় ইমাম সাহেব ওনাদের বাসায় আসবেন, এবং তিনি সন্ধ্যায় ওনাদের বাসায় আসলেন এবং ফয়সালকে দেখলেন। ফয়সালকে দেখে যাওয়ার সময় ওনাদেরকে শুধু বললেন যে ওনাকে ফয়সালকে নিয়ে ফজরের নামাজের পর, আগামীকাল ফজরের নামাজের পর ওনার সাথে যেন সকলে দেখা করে। ওনার কথা মতো পরদিন ওই রাত্রে আর ফয়সালের সাথে কিছু হয়নি, কোনো সমস্যা হয়নি। পরদিন ফজরের নামাজের পর সকলে মিলে, ফয়সালকে অবশ্য সাথে নেননি ওই সময়, উনি রনি ভাই এবং অন্য কয়েকজন বন্ধুরা সাথে গিয়েছে। ইমাম সাহেবের সাথে দেখা। ইমাম সাহেব যা বললেন তা শুনে রনি ভাই এবং অন্যদের সকলেরই অবস্থা খারাপ, ভয়ে সকলের গলা শুকিয়ে যায়। ইমাম সাহেব বললেন ফয়সালকে নাকি ইফরিত নামক এক শক্তিশালী জিন ধরেছে। ফয়সালের জীবন নাকি এখন হুমকির মুখে। ওই জিনটি যে কোনো সময় ফয়সালকে ধরে নিয়ে ওই মন্দিরে গিয়ে বলি দিয়ে দেবে। একবার সে চেষ্টা করেছে কিন্তু পারেনি।
আবারও সে চেষ্টা করে। একবার চেষ্টা করেছিল, কারণ ফয়সালকে মন্দিরের কাছে পাওয়া গেছে, কিন্তু সেবার ওই জিনটি সফল হয়নি। কেন সফল হয়নি এটি জানা যায়নি। এবং শুধু ফয়সালের সাথে নাকি ওনাদের সকলের জীবনও শঙ্কার মধ্যে রয়েছে। এসব কিছু শোনার পর ওনাদের চোখ মুখ ভয়ে অন্ধকার হয়ে যায়। তারপর ইমাম সাহেবকে তারা জিজ্ঞেস করেন এখন তারা কিভাবে বাঁচবে। তারপর তিনি বললেন যে কোনোভাবে ফয়সালকে মসজিদের ভেতরে নিয়ে আসুন, তারপর আমি দেখি, চেষ্টা করি কি করা যায়। এরপর রনি ভাই এবং তার সাথে যে কয়েকজন গিয়েছিল তারা ফিরে এসে আরো যারা আছেন রুমে অন্য বন্ধুদের সাথে সবকিছু শেয়ার করেন। ফয়সালকে মসজিদে নিয়ে যাওয়াটা এতটা সহজ ছিল না, বেশ কঠিন ছিল। ফয়সাল যেতে চাচ্ছিল, কিন্তু তারপরেও একরকম জোর করেই ফয়সালকে তারা সেই মসজিদে নিয়ে যাওয়ার পর ইমাম সাহেব তার মতো করে কাজ শুরু করেন। এবং হঠাৎ করে সবাই দেখেন ফয়সাল কাঁপতে শুরু করল, ঠকঠক করে কাঁপা শুরু করেছে। যেমন 104 ডিগ্রি জ্বর আসলে আমরা কাঁপাকাঁপি শুরু করি, ঠিক এমন। আর ফয়সালের চেহারা কিছুটা লাল বর্ণের হয়ে, চোখ লাল হয়ে। এরপর ফয়সাল ভারী গলায় বলে উঠল, তোরা কেউই আমার কাছ থেকে রেহাই পাবে, ওদের শরীরে সব রক্ত আমি বের করে ফেলি। তারপর সে ইমাম সাহেবকে উদ্দেশ্য করে বলল, এই ইমাম, জীবন বাঁচাতে চাইলে এদের থেকে দূরে থাক। তারপর ইমাম সাহেব কিসের একটা পানি ফয়সালের শরীরে ছিটিয়ে দিতেই ফয়সাল ভারী গলায় আবারও বলে ওঠে, আমাকে লাথি মারার ফল তোরা সবাই ভোগ করবে। তারপর ফয়সাল অজ্ঞান হয়ে যায়। তারপর ইমাম সাহেব ওনাদেরকে বলেন, ইফরিত জিন খুবই শক্তিশালী, এদেরকে নাকি শয়তানের সেনাপতিও বলা হয়। এরা নাকি বিভিন্ন প্রাণী মূর্তি, স্পেশালি বিভিন্ন ভয়ঙ্কর কোনো জন্তু, এই টাইপের কোনো মূর্তির আশেপাশে এরা থাকে। যখন ফয়সাল, রনি ভাই এবং ওনার বন্ধুরা ওই টেম্পলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন ওই ইফরিত জিনটি ওই সিংহের পাশে বসা ছিল। ওই অবস্থায় ফয়সাল ওই মূর্তির গায়ে আঘাত, যার কারণে ওই ইফরিত জিনটি খুবই ক্ষিপ্ত হয় এবং এর প্রতিশোধ নিতে ফয়সালের উপর সে আসর করেছে। যাই হোক, উনি কিছু ঝাড়ফুঁক করে দেন এবং তিনি বলেন, তোমরা 2 দিন পরে আসো। 2 দিন পর নাকি মিশর থেকে একজন বড় ইমাম আসবেন। তিনি তার সাথে ফয়সালের বিষয়টি নিয়ে আলোচনা করেন। তিনি অনেক ভালো এবং পরহেজগার মানুষ। আশা করা যায় তিনি এই সমস্যার সুন্দর একটা সমাধান করতে পারেন। ইফরিত জিন সাধারণ মানুষদের সাথে আসলে কথা বলতে চায় না, তাদেরকে পরাস্ত করতে হলে বা তাদেরকে মানাতে হলে খুব ভালো মানের বুজুর্গ ব্যক্তি এবং আমলের দিক থেকে খুব শক্তিশালী মানুষ, ঠিক এমনটাই ছিলেন মিশরীয় সেই ইমাম সাহেব, তিনি 2 দিন পরে আসার। যাই হোক, সত্যি ওনারা 2 দিন পরে ফয়সালকে সাথে নিয়ে মসজিদে গেলেন এবং সেই মিশরীয় ইমাম সাহেবের সাথে তারা দেখা করেন। ইমাম সাহেব বললেন, আমি সবই শুনেছি, আজকেই এটা সমাধান করার চেষ্টা করি। ঈশার নামাজের পরে ফয়সালকে চেয়ারে বসিয়ে তাকে চেয়ারের সাথে বেঁধে দেয়া হয় এবং এরপর ফয়সালের উপর রুকিয়া শুরু করা হয়। রুকিয়া কি এটা নিশ্চয়ই অনেকে জানেন, সেটি হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক এই প্যারানর্মাল বিষয়ের চিকিৎসা করা। মানে যারা পজেসড হয়েছে বা জাদুগ্রস্ত হয়েছে তাদেরকে কোরআন সুন্নাহ আলোকে তাদেরকে চিকিৎসা করাকে রুকিয়া বলে। সকলে হঠাৎ করে দেখতে পান ঠিক আগের মতো ফয়সাল কাঁপতে শুরু করেছে এবং কাঁপতে কাঁপতে এবার তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মনে হচ্ছে লাল বর্ণ হয়ে গেছে এবং অচেনা ভাষায় কি যেন একটা বলতে শুরু করে। তারপর সেই মিশরীয় ইমাম সাহেব আরবিতে তাকে কি যেন জিজ্ঞেস করতে শুরু করলেন।
অনেকক্ষণ কথা বলার পর সেই ইমাম সাহেব ফয়সালের বাম হাতের ছোট আঙ্গুল কেটে কিছুটা রক্ত বের করে ছোট বোতলের মধ্যে ভরে রাখে। এরপর পরই ফয়সাল অজ্ঞান হয়ে যায়। তারপর সেই মিশর ইমাম সাহেব তিনি বলেন, মোটামুটি সবকিছু ঠিক হয়ে গেছে, বাকিটা আল্লাহর ইচ্ছা। তবে আমি সেই শয়তান ইফরিতের সাথে একটি চুক্তি করেছি। চুক্তিটা এই যে এই যে রক্ত এবং একটা কালো ছাগল এক কোপে এক নিঃশ্বাসে তার মাথা কেটে ফেলবে। এই ছাগলের রক্ত এবং এই রক্ত সেই মন্দিরের পাশে রেখে আসতে হবে, তাহলেই এই ইফরিত জিনটি ওকে ছেড়ে চলে যাবে আর আসবে। ইমাম সাহেবের কথা মতো সবকিছু করা হয়। আলহামদুলিল্লাহ ফয়সাল সুস্থ হয়ে যান। এখন পর্যন্ত সবাই ভালো আছেন, আর কোনো ঘটনা ঘটে। প্রিয় লিসেনার্স, এখান থেকে আমরা কিন্তু একটা শিক্ষা পাই। এটি হচ্ছে যে বিভিন্ন জায়গায়, যেমন মনে করুন যে খুব রাতের বেলা বিভিন্ন জায়গায় থুতু ফেলা, বিভিন্ন গর্তে অনেক সময় দেখা যায় যে আমরা যাচ্ছি, হঠাৎ করে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য কেউ কেউ গর্তের মধ্যে প্রসাব করে। আপনারা জানেন কিনা জানি না, একজন সাহাবী, তার নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না আমি, উনি কিন্তু এই কাজটি করেছিলেন, একটি গর্তে প্রসাব করেছিলেন। সাথে সাথে ওই গর্ত থেকে একটি জিন বের হয়ে এসে তরবারি দিয়ে ওনার বুক এফোর ওফর করে হত্যা করেছিলেন, এবং হত্যা করার পর সেই জিন গায়েবীভাবে চিৎকার করে আশেপাশের মানুষদেরকে জানান যে একে আমি হত্যা করেছি, এবং তার অপরাধ সে এই গর্তে এই কাজটি করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু গর্তে এই কাজটি করতে নিষেধ করেছেন। শুধু এটাতে শুধু এই কারণে তা না, গর্তে কিন্তু অনেক প্রাণী থাকতে পারে। এই প্রাণীগুলোর গায়ে যদি কেউ এই কাজটি করে, এটা কি অন্যায় নয়? জিনের কথা না আমরা বাদই দিলাম। এরপরে কোনো জায়গায় অপ্রয়োজনে থুতু ফেলা, আঘাত করা, এটাতে শুধু ওই মন্দিরের মূর্তির সাথে করা হয়েছে বলে এরকম হয়েছে তা নয়, এমনিতেও কিন্তু এই ধরনের কাজ করা উচিত নয়। আমরা অনেকেই রাস্তাতে যাওয়ার সময় বিভিন্ন প্রাণীদেরকে অহেতুক আঘাত করি, থুতু ফেলি, গায়ে পানি ফেলে দেই। এটি কিন্তু ভয়ানক একটি অন্যায় কাজ। এটি প্যারানর্মাল কোনো বিষয় না হলেও এটি কিন্তু ভয়ানক একটি অন্যায় কাজ। আমাদের ভুলবশত বা অজ্ঞতাবশত কখন কোন কারণে যে আমরা বিপদে পড়ে যাব আমরা কেউ জানি। সুতরাং প্রিয় লিসেনার্স, এই ঘটনা কিন্তু আমাদের এখানে শেয়ার করার উদ্দেশ্য এটাই, আমরা যেন এগুলো থেকে শিখি। প্রিয় লিসেনার্স, চলে যাচ্ছি আমাদের পরবর্তী। আবারও স্বাগতম প্রিয় লিসেনার্স, আরো একটি নতুন ঘটনা। এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক। ওনার বাড়ি পাবনা জেলার সুজানগর উপজেলার তাঁতিবন্দ ইউনিয়নের তোরদুরিয়া নামক সবুজ অর্শি নামে। ঘটনাটি ওনার নিজ প্রত্যক্ষ না হলেও ওনার নানির মুখ থেকে শোনা। অনেক জোরাজুরির পর ঘটনাটি ওনার নানি বলতে অভয় পেয়েছেন। ঘটনাটির খোঁজ দিয়েছেন ওনারই নিজ মামাতো ভাই মোহাম্মদ রিয়াদ শেখ। ঘটনাটির সময়কাল মূলত 2006-7 সাল, আর ঘটনাটি ঘটেছে ওনার এক প্রতিবেশী চাচাতো ভাইয়ের সাথে। নিজ আত্মীয় নয় ঠিক, কিন্তু গ্রামের সবাই যেমন ভ্রাতৃত্বের সহিত আত্মীয় রূপ, এমনটা মিলেমিশে থাকে আর কি। গ্রামের সবাই একে অন্যকে আত্মীয়র মতোই মনে করে, একজনের বিপদে আরেকজন এগিয়ে আসে, বিষয়টা এমন আর কি। এই জন্যই আসলে তিনি একদম খুব নিকট আত্মীয় না হলেও প্রতিবেশী চাষা। ঘটনাটি যার সঙ্গে মূলত ঘটেছে তার নাম মোহাম্মদ সেলিম হোসেন। আর ঘটনাটি যখন ঘটে তখন তার বয়স ছিল 16 কিংবা 17 বছর।
সেলিম হোসেন লেখাপড়া করত তখন পাবনা শহরের একটি হাই স্কুলে, এবং সেই স্কুলের হোস্টেলেই সে থাকত। মাঝে মাঝে ছুটিতে বেড়াতে আসত। সেলিম হোসেনের একজন ফুফাতো বোন ছিল, যাকে নিয়ে মূল ঘটনাটি। এই ফুফাতো বোনের বয়স ছিল 14 বছরের মতো। হঠাৎ সেই ফুফাতো বোন বিয়ে সংক্রান্ত কোনো একটি বিষয় নিয়ে পরিবারে খুব বাকবিতণ্ডা হয় এবং মনের দুঃখে সে সুইসাইড করে। একটি বিষয় বলে রাখা ভালো, ওই মেয়ে অর্থাৎ সেলিম হোসেনের ফুফাতো বোন সেলিম হোসেনকে খুব ভালোবাসত, একেবারে ছোটবেলা থেকেই। কিন্তু সে তো ছোট মানুষ, আর সেলিম হোসেনের বয়সও কিন্তু বেশি নয়। এই কারণে সেলিম হোসেনের বিষয়টি আসলে খুব একটা পাত্তা দিত না বা গ্রাহ্য করত, এড়িয়ে চলার চেষ্টা। যাই হোক, সুইসাইড এই দুর্ঘটনাটির শোকের মাতমের রেশ 3 থেকে 4 মাসের মধ্যেই অনেক কেটে গেছে। সবাই একরকম প্রায় ভুলেই গেছে। একবার সেলিম হোসেন ছুটিতে বাড়ি আসে। সেলিম হোসেনের দাদু বাড়ি আর নানু বাড়ি রোডদুলিয়া গ্রামেই, তবে দুই বাড়ির দূরত্বটা 15 থেকে 20 মিনিটের হবে পায়ে হাঁটা পথ। ভয়ানক সেই ঘটনার শুরু সম্ভবত সেদিন। সে নানু বাড়ি থেকে দাদু বাড়ি ফিরছিল। সন্ধ্যা মোটামুটি হয়ে গেছে। সন্ধ্যা ছেড়ে যখন অন্ধকার বেশি নেমে আসছে, সন্ধ্যার পরও তো কিছু আলো, গভীর রাত হওয়ার মতো অবস্থা, যখন ঠিক সময়টা তখন গ্রামের মেঠো রাস্তা, মেঠো পথ হলেও তাকে কিন্তু পথের মাঝে গাছপালায় ঘেরা একটি পালান পাড়ি দিত। গ্রাম্য ভাষায় পালান বলতে বোঝায় ছোট বড় বিভিন্ন গাছ, যেমন আম গাছ, মেহগুনি গাছ, শেওড়া, লতাপাতা ইত্যাদি গাছ যেখানে থাকে এমনটাকে পালান বলা হয়। এমন একটি পালানের মধ্য দিয়ে আসার সময় হঠাৎ করেই সেই ফুফাতো বোনের কণ্ঠে কে যেন সেলিম হোসেনকে ডাক দিয়ে বলে, সেলিম, কোথায় যাস? আমাকে সঙ্গে নিবি না? সেলিম চমকে ওঠে, ভয়ও পায়, কিন্তু সন্ধ্যার নিব আলোতে সে কাউকে দেখতে পায় না। সে কানে ভুল শুনেছে ভেবে আবার হাঁটতে শুরু করে। সে দাদু বাড়ি পৌঁছায়। এর মধ্যে আর কোনো কিছু সে শোনেনি, দেখেও। রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমাতে গিয়ে হঠাৎ তার কত বোনের কথা বলে। চোখ বন্ধের পূর্বে সে তার শরীরে কেমন একটা গরম হাওয়া অনুভূত। তেমন কিছু না ভেবেই ঘুমিয়ে যায়। পরদিন সকালে সে খুব অসুস্থ, প্রচন্ড জ্বর। 2 দিন জ্বর ছিল। 2 দিন পর অবশ্য সেলিম হোসেন সুস্থ হয়ে যায়, কিন্তু 2 দিন পরেই ঘটে ভয়ানক এক। ঈশার নামাজের জন্য সেলিম হোসেনের দাদু যখন অজু করার উদ্দেশ্যে বাইরে টিউবওয়েলে আসে, তখন হঠাৎ করে চোখ পড়ে সেলিম হোসেনের ঘরের চালের উপরে। তার দাদু দেখতে পায় পুরো লাল টকটকে চাদরে ঢাকা একটি কালো অবয়ব সেই চালে বসে আছে। ঘাড় থেকে বাকিটুকু ঠিক উল্টো, ঘাড় যেদিকে বডিটা উল্টো দিকে, কিন্তু অবয়বটি সম্পূর্ণ দাদুর সামনের দিকে। হালকা আলোয় তিনি দেখতে পান চালে বসা ওই অবয়বটির মুখ ঠিক তার নাতি সেলিম হোসেনের। তিনি এটা দেখে খুব ভয় পান। ভয় যে আরো বাকি ছিল তিনি হয়তো তখনও সেটি বুঝতে পারেন। তিনি আরো চমকে ওঠেন যখন সেই অবয়বটি তাকে, সেই মৃত মেয়েটি অর্থাৎ সেলিম হোসেনের কত বোনের কণ্ঠে বলে ওঠে, কেমন আছো দাদু? যখনই এটি শুনেছেন তিনি সাথে সাথে দাদু তার স্ত্রীর নাম ধরে সজোরে ডাক দিয়ে ওইখানেই সেন্সলেস হয়ে পড়ে। এরপরে সকলে মিলে অনেক চেষ্টা করে তার জ্ঞান ফেরায়। তখন তিনি ঘটনাটা সবাইকে জানান যে তিনি কি দেখছেন।
যদিও বা সবাই তাকে মনের ভুল ভেবে ভয় পেয়েছে এই কথা বলে তাকে সান্ত্বনা দেয়। কিন্তু এই ঘটনার ঠিক কয়েকদিন পর সেলিম হোসেন কিছু এলো পাথারে কাজ করতে শুরু করে। যেমন হঠাৎ খুব সজোরে চিৎকার দেয়া, খেতে বসার সময় খাবার খেতে খেতে হঠাৎ লাফ দিয়ে উঠে পুরো উঠোন দৌড়াদৌড়ি, রাতে ঘুমানোর পূর্বে গম্ভীর হয়ে বসে থাকছে, মাঝে মাঝে ঘরের দেয়ালে নখ দিয়ে আঁচড় দিত সেলিম হোসেন। এই ধরনের বিভিন্ন ধরনের পাগলামিমূলক কাজ, বা জিনে ধরলে পারে যেরকম হয় মানুষের আচার আচরণ যেমন হয়, ঠিক তেমন কাজ হয়েছে। আর দিনকে দিন এই পাগলামি শুধু বাড়ছেই, কমার কোনো লক্ষ্য নেই। শুরুর দিকে ভালো ডাক্তার দেখানো হয়েছিল, কিন্তু কোনো উন্নতি হয়নি, বরং আরো অবনতি হচ্ছে। আত্মীয় স্বজনদের মধ্যে যে মুরব্বীরা ছিলেন তাদের পরামর্শ এবং বিজ্ঞ আরো কিছু মানুষের পরামর্শে তাকে ভালো এক আলেমের কাছে নিয়ে যাওয়া। ভালো ওই আলেম সেলিম হোসেনকে দেখে তিনি জানান সেলিম হোসেন সে কারিন জিনের দ্বারা আক্রান্ত হয়েছে, এবং এই কারিন জিনটা আর কেউ নয়, সে তার সেই ফুফাতো বোন তার সাথে ছিল। কারিন জিন কিন্তু আমাদের সাথেই, প্রত্যেকটা মানুষের সাথে একটি করে কারিন জিন আছে। এই ফুফাতো বোনের সাথে থাকা কারিন জিন সেই মূলত আর সেই ফুফাতো বোন সেজে সেলিম হোসেনের উপর, যেহেতু তার ফুফাতো বোন তাকে পছন্দ করত এবং সে ডিসাইড করেছে, যার কারণে সে তার ফুফাতো বোনের বেশে সেলিম হোসেনকে বিরক্ত করে। যাই হোক, আলেম সাহেব তাকে শরিয়া মাফিক বিভিন্নভাবে ঝাড়ফুঁক করেন এবং ওই জিনকে বিভিন্নভাবে বোঝাতে সক্ষম হন। অবশেষে ওই কারিন জিন সেলিম হোসেনকে ছেড়ে দিতে রাজি হয়। পরে ওই আলেম সেলিম হোসেন সহ পরিবার সবাইকে পরামর্শ দেন সবাই যেন পাঞ্জেগানার নামাজ ঠিক মতো আদায় করে এবং শরিয়া মাফিক চলাফেরা করে, এবং আরো কিছু আমল দেন। এই আমলগুলো সেলিম হোসেন ভাইকে যেন এটা ফলো করেন এই বিষয়ে পরামর্শ দেন। সেলিম হোসেন ভাই সুস্থ হয়ে যান, এখনো তিনি ভালো আছেন। এরপর তিনি পাবনা এডওয়ার্ড কলেজ থেকে লেখাপড়া করেছেন, শেষ করেছেন। তার জন্য শুভ কামনা থাকলো। প্রিয় লিসেনার্স, একটি বিষয় বলে রাখি যে প্রত্যেকটা মানুষের সাথে কিন্তু কারিন জিন রয়েছে। জন্মের সাথে সাথে কারিন জিন আমাদের সঙ্গী হয়ে যায়। কারিন শব্দের অর্থই হচ্ছে সঙ্গী। মানুষ মারা গেলেও কিন্তু কারিন জিন কিন্তু মরে না, সে কিন্তু থেকে যায়। আমরা অনেক সময় মানুষ মৃত্যুর পরও তার বেশে কাউকে আচর করা বা তাকে বিভিন্ন সময় দেখা, এই ধরনের তথ্য শুনে থাকি। এগুলো মূলত অধিকাংশ ক্ষেত্রেই কারিন জিনের কাজ। আমরা এর আগে জুনিভূতের ঘটনা বলেছিলাম। মানুষ মৃত্যুর পর কিন্তু কখনো ফেরত আসতে পারে না, মূলত কারিন জিন বা অন্য কোনো জিন তার বেশ ধরে এসে মানুষের ক্ষতি করে। এটি ছিল ঘটনা। ধন্যবাদ মোহাম্মদ আব্দুর রাজ্জাককে। পাবনা জেলার সুজানগর উপজেলার তাঁতিবন্দ ইউনিয়নের কোটডুলিয়া থেকে তিনি এই ঘটনাটি পাঠিয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের গ্রাম কেন্দ্রিক ঘটনাগুলো আমাদের আসলেই, আমার কাছে খুব ভালো লাগে। যদিও আমরা বিদেশি ঘটনা বলি, কিন্তু গ্রামের ঘটনা আসলে সেটি সবসময় পরিচিত হলেও বা কিছু বিষয় কমন থাকলেও সবসময় আমাদের মনের মধ্যে তো রাজ্জাক তিনি বলেছেন তার কাছে আরো কয়েকটি ঘটনা রয়েছে, তিনি আমাদেরকে দেবেন। অপেক্ষা থাকবো। তো রাজ্জাক ভাই, আপনার ঘটনার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী। স্বাগতম প্রিয় লিসেনার্স আরো একটি নতুন ঘটনায়।
এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি দেশের বাইরে। ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম শুভঙ্কর দত্ত, যিনি কলকাতার রাধা গোবিন্দ স্ট্রিটে বসবাস করেন। ইতোপূর্বে তিনি চন্দন বহৎ ছদ্মনামে আমাদেরকে আরো একটি ঘটনা পাঠিয়েছিলেন, যেটি আমাদের ঈদ স্পেশাল এপিসোডে মারিদ জিনের ঘটনা শিরোনামে প্রকাশিত হয়েছিল। খুবই চমৎকার একটি ঘটনা ছিল, আপনারা অনেকেই সেই ঘটনাটি পছন্দ করেছিলেন। এবারের ঘটনা ইরাকের বাগদাদের। আশা করছি এবারের ঘটনাটিও আপনাদের পছন্দ হবে। 2003 সালে যখন আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সম্পূর্ণ মিথ্যা অভিযোগে ইরাক আক্রমণ করে বসে, তখন লক্ষ লক্ষ নিরীহ মানুষ সেখানে নিহত হয়। অল্প কিছুদিনের মধ্যেই সাদ্দাম সরকারের পতন ঘটে। ওই সময়ে আমেরিকান সোলজারদের বিপরীতে বিভিন্ন বাহিনী দেশ রক্ষার জন্য লড়াই করছিল। এর মধ্যে একটি দল ছিল আনসার আল ইসলাম। মূলত আমেরিকান সেনাবাহিনীর বাগদাদ ডিভিশন এবং আনসার আল ইসলামের বাগদাদের একজন কমান্ডার নাম আকবর হুসাইন আল ইমাদ নিয়েই আজকের এই ঘটনা। চলে যাচ্ছি মূল ঘটনা। এই ঘটনাটি শুভঙ্কর দত্ত যার কাছ থেকে সংগ্রহ করেছেন তার নাম হচ্ছে প্রণাম সিং। উনি আমেরিকার ক্যালিফোর্নিয়াতে বসবাস করেন এবং তার মূলত ক্যাটারিং সার্ভিসের বিজনেস। তার ছেলে অমিত সিং এবং বাবা প্রণাম সিং আর কি। তো তারা আমেরিকান ইউএস মিলিটারির যে বিভিন্ন ডিভিশন রয়েছে সেখানে ক্যাটারিং সার্ভিসের কাজ করে বা সেখানে সার্ভিসটা দিয়ে থাকেন তাদের কোম্পানি। শুভঙ্কর দত্ত এই প্রণাম সিং এর কাছ থেকে এই ঘটনাটি সংগ্রহ করেছে। আর প্রণাম সিংকে আরো একজন ব্যক্তি এই ঘটনাটি বলেছিলেন, যিনি এই ঘটনার প্রত্যক্ষদর্শী। তার নাম মুস্তাকিম মেহনাজ। উনি আমেরিকান ইউএস মিলিটারির পক্ষ হয়ে লড়ছিলেন, কারণ ওই সময়ে ইরাকে বেশ কিছু গ্রুপ হয়ে যায় যারা সাদ্দাম হুসাইনের বিপরীতেও লড়াই করছিলেন এবং আমেরিকার পক্ষে লড়াই করছিলেন আর কি। তো এমনই একজন ব্যক্তি, তার নাম হচ্ছে মুস্তাকিম মেহনাজ। উনি এই ঘটনাটি প্রণাম সিংকে বলেছিলেন এবং প্রণাম সিং শুভঙ্কর দত্তকে এই ঘটনাটি শেয়ার করেছিলেন। তো চলুন চলে যাই মূল ঘটনায়। মূল ঘটনা যেটি ঘটে এটা 2003 সালের ডিসেম্বরে। ওই সময়ে আমেরিকার বাগদাদ ডিভিশনের বিভিন্ন যে ইউনিট রয়েছে এর মধ্যে একটা ইউনিট রয়েছে, বিশেষ করে বাগদাদ ডিভিশন যেটা রয়েছে এটা বাগদাদ থেকে আশেপাশের 150 কিলোমিটারের মধ্যে টোটাল যে এরিয়াটি রয়েছে এই এরিয়াটি কন্ট্রোল করার জন্য একটি বিশাল ডিভিশন ছিল এবং এই ডিভিশনের প্রধান তিনি ছিলেন একজন ইউএস আর্মি কমান্ডার। তার নাম হচ্ছে ব্রেন্ডন গ্রিন। 2003 সালের ডিসেম্বরের মাঝামাঝি যখন ইরাকেও শীতকাল, তখন হঠাৎ করে ব্রেন্ডন গ্রিনের কাছে খবর আসে যে সেখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে তাদের একটি ক্যাম্প রয়েছে। এই ক্যাম্পে ভয়ানক ও অদ্ভুত আক্রমণ শুরু হয়েছে। এমন আক্রমণ যে কারা আক্রমণ করছে সেটি তারা কিছুতেই বুঝতে পারছে না। এবং এই খবরটি যিনি দেন ওইখানকার ক্যাম্প কমান্ডার এডওয়ার্ড সিনসি তিনি ব্রেন্ডন গ্রিনকে এই খবরটি দেন। যে খবরটি ব্রেন্ডন গ্রিনের কাছে খুবই অদ্ভুত লাগে, কারণ তারা চতুর্দিকে অত্যাধুনিক রাডার সিস্টেম বসিয়েছিলেন,
সেখান থেকে কেউ মিসাইল আক্রমণ করবে এবং সেটি রেডারে ধরা পড়বে না বা তাদের কোনো টেকনোলজিতে ধরা পড়বে না, এটি সম্পূর্ণ একটি অসম্ভব বিষয় ছিল। তো এই ঘটনার ফলে আমেরিকার 18 জন শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তা সহ প্রায় 250 জন ইউএস মিলিটারির সদস্য ভয়ঙ্করভাবে মৃত্যুবরণ। এই কারণে বলছি ভয়ঙ্করভাবে মৃত্যুবরণ করেন, কারণ তাদের শরীরগুলো পুড়ে একদম ঝলসে গিয়েছিল। আরো অদ্ভুত ব্যাপার হচ্ছে যে যেখানে এই হামলাটি হয়েছিল, এই হামলার কারণে ওই আশেপাশে যে দেয়াল রয়েছে বা অন্য স্থাপনা রয়েছে বা ওই ক্যাম্পের মধ্যে আরো যেই জিনিসপত্র রয়েছে, সেখানে কোনো চিহ্ন নেই। কোনো চিহ্ন ছাড়াই কিভাবে এমন ভয়ানক আক্রমণ সম্ভব হলো? দেখে মনে হচ্ছে ভয়ানক কোনো মিসাইলের আক্রমণে এই সেনাবাহিনীর সদস্যদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে, পুড়ে অঙ্গার হয়ে গেছে তাদের দেহগুলো। কিন্তু এটা কিভাবে সম্ভব? কোথাও আগুন জ্বলেনি, কোথাও একটা গুলির চিহ্ন নেই। তাহলে আসলেই কি সম্ভব ছিল? এই ঘটনার পরে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং পেন্টাগন পরামর্শ করে 6 জন বিশেষজ্ঞ টিম বাগদাদে পাঠিয়েছে, কিন্তু তারা কোনো তথ্য দিতে পারেনি কিভাবে এই ভয়ানক আক্রমণটা হলো। কারণ তারা যে তথ্য পেয়েছিল এটি কোনোভাবেই প্রকাশযোগ্য নয়। তো আসলে ভিতরে কি ছিল এটি আমরা এখন জানতে পারছি। প্রিয় লিসেনার্স, আমেরিকা যখন 2003 সালে ইরাক আক্রমণ করেছিল এবং অল্প কয়েকদিনের মধ্যে বাগদাদের দখল নিয়ে নেয় এবং সাদ্দাম হুসাইনের যে সরকার তার পতন ঘটে, তারা বিভিন্ন জায়গায় অবজারভেশন ক্যাম্প বসিয়েছিল আর কি। তো এরকম বাগদাদের 150 কিলোমিটারের মধ্যে একটি ডিভিশন, মানে বাগদাদ শহর এবং আশেপাশে 150 কিলোমিটার পেরিফেরি নিয়ে একটা ডিভিশন সেখানে ছিল। তার নাম ছিল, এই ডিভিশনের যিনি প্রধান ছিল তার নাম ছিল ব্র্যান্ডন গ্রিন, যেটা আমরা শুরু করি। আমেরিকা যখন বাগদাদ বা ইরাক আক্রমণ করেছিল তখন কিন্তু দেশপ্রেমিক বিভিন্ন মুজাহিদিন গ্রুপ তারা কিন্তু সোচ্চার হয়েছিলেন, তারা অস্ত্র ধরেছিলেন এই দখলদার বাহিনীকে প্রতিহত করতে। এরই মধ্যে একজন ব্যক্তি ছিলেন, তার নাম আকবর হুসাইন আল ইমাদ, যিনি একজন কুর্দি সুন্নি মুসলিম ছিলেন এবং আনসার আল ইসলাম নামে একটা মুজাহিদিন গ্রুপের তিনি বাগদাদের কমান্ডার ছিলেন। তিনি একাধারে একজন মসজিদের ইমাম ছিলেন, অত্যন্ত পরহেজগার ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি। তার উচ্চতা ছিল 7 ফুট এবং সে যুদ্ধক্ষেত্রে পশ্চিমা বাহিনীর জন্য একটা মূর্তমান আতঙ্ক ছিল। যুদ্ধের পারদর্শিতা, বিচক্ষণতা যে কাউকে ভাবিয়ে তোলে। এই আকবর হুসাইন আল ইমাদ, তার নেতৃত্বে আনসার আল ইসলামের যে দৌরাত্ম্য, যার কারণে ব্র্যান্ডন গ্রিন কিছুতেই বাগদাদে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে পারছিলেন না। ব্র্যান্ডন গ্রিনের উপরে আমেরিকান সেনাবাহিনী সহ পেন্টাগনের একটি বিশাল চাপ ছিল, যে কোনো মূল্যে বাগদাদকে স্থিতিশীল। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে ব্র্যান্ডন গ্রিন সে আকবর হুসাইন আল ইমাদকে আলোচনার টেবিলে আসতে বলেন, কিন্তু আকবর হুসাইন আল ইমাদ তিনি তাদের কথা বিশ্বাস করেছিলেন। কিন্তু দীর্ঘ আলোচনা বা দূত মারফত বিভিন্ন তথ্য আদান প্রদানের পর একসময় আকবর হুসাইন আল ইমাদ তিনি আলোচনায় বসতে রাজি হন। তাদেরকে আলোচনায় নিয়ে আসার জন্য একটি জায়গা নির্ধারণ করা হয়। শুরুর দিকে ভালোই আলোচনা চলছিল, কিন্তু কে জানে তাদের ভাগ্যে কি ভয়ানক পরিণতি হবে।
আসলে তাদেরকে ডেকে আনা হয়েছিল হত্যা করার উদ্দেশ্যে, এবং সত্য আলোচনার একটি পর্যায়ে তাদেরকে হত্যা করা হয়। আকবর হুসাইন আল ইমাদ তিনি সহ মোট 8 জন ব্যক্তি ছিলেন। তাদের প্রত্যেককেই নির্মমভাবে হত্যা করা হয়। তারা কিছু বুঝে ওঠার আগেই তাদেরকে হত্যা করা হয় এবং নিরস্ত্র অবস্থায় তাদের ভয়ানক প্রতারণার শিকার হন তারা। এভাবে একজন আল্লাহওয়ালা পরহেজগার একজন মুসলিম যোদ্ধার শাহাদাত হয়ে যায়। মূলত আজকের এই ঘটনাটি এর পর থেকে শুরু। এই ঘটনার কয়েকদিন পর থেকে বাগদাদের বিভিন্ন ক্যাম্পে, মানে ইউএস আর্মির যে ক্যাম্পগুলো রয়েছে, সেখানে অদ্ভুত কিছু বিষয় ঘটতে দেখা যায়। এমনিতেই ডিসেম্বর মাস, শীতকাল ছিল, তো রাতের বেলা হঠাৎ করে ভয়ানক টেম্পারেচার ড্রপ, মাইনাসের নিচেও তাপমাত্রা চলে যায়, যেটা ওই জায়গার প্রেক্ষাপটে অস্বাভাবিক ছিল। আবার কখনো কখনো টেম্পারেচার হাই হয়ে যায়। শীতকালে কিন্তু টেম্পারেচার হাই হওয়ার কথা নয়, কিন্তু সেখানে শোনা যায় অনেক অদ্ভুত অদ্ভুত বিষয়গুলো তারা দেখত, কিন্তু সেগুলো কখনো বাইরে প্রকাশিত হতো না। এর মধ্যে হঠাৎ করে এডওয়ার্ড সিনসি গভীর রাতে ব্র্যান্ডন গ্রিনকে ওয়্যারলেস মেসেজ পাঠান। তাদের ক্যাম্প অদ্ভুত আক্রমণের শিকার হয়েছে। কে আক্রমণ করছে তারা কেউ দেখতে পারছে না, কিন্তু বিভিন্ন সোলজাররা তারা একটা গুলি করার আগেই, মানে তাদের রাইফেল থেকে একটি গুলি করার আগেই তারা মারা যাচ্ছে, দেহ ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। ভয়ানক কিছু শব্দ শোনা যাচ্ছে, এগুলো কামানের আওয়াজও নয়, আবার গুলির আওয়াজও নয়। এগুলো যে আসলে কি ধরনের আগ্নেয়াস্ত্রের আওয়াজ, এটিও এডওয়ার্ড সিনসি বুঝতে পারছেন না, এবং সেটি ব্র্যান্ডন গ্রিনকে জানান। ব্র্যান্ডন গ্রিন তার স্থানীয় যে দোসর মুস্তাকিম মেহনাজ, তো তাকে সাথে নিয়ে, কারণ ওই সময় সে ওই ক্যাম্পেই ছিল, তাকে সাথে নিয়ে তারা বের হয়ে যান। দূরত্ব প্রায় 30 থেকে 40 কিলোমিটার ছিল। দ্রুতগামী যানবাহন নিয়ে তারা সেখান থেকে যাত্রা শুরু করেন এবং মোটামুটি অল্প সময়ের মধ্যেই সেখানে পৌঁছে যান। সেখানে পৌঁছে গিয়ে তারা ভয়ানক একটা দৃশ্য দেখে। তারা দেখতে পান ওই ক্যাম্পে থাকা 18 জন শীর্ষ কমান্ডার সহ প্রায় 250 আমেরিকান সোলজার তারা নিহত হয়েছে, দেহ ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে। মনে হচ্ছে আগুন দিয়ে জ্বালিয়ে তাদেরকে ঝলসে দেওয়া হয়েছে, কিন্তু ওই ক্যাম্পে যুদ্ধের কোনো চিহ্নই নেই। এবং ওইখানে যাওয়ার সাথে সাথে ব্র্যান্ডন গ্রিন এবং মুস্তাকিম মেহনাজ তারা দেখতে পান যে প্রায় 20 থেকে 25 ফুট উচ্চতার অসংখ্য মানুষ, সংখ্যায় তারা শত শত বলা যাবে না, হাজার হাজারও বলা যাবে না, লক্ষ লক্ষ, কোথা থেকে এলো এরা? তাদের শরীরে কিন্তু যুদ্ধের কোনো জিনিস নেই, মানে কোনো আগ্নেয়াস্ত্র নেই, তাদের সাথে কোনো অস্ত্র নেই, এবং তাদের পোশাকও কিন্তু মিলিটারি পোশাক নয়, মনে হচ্ছে সাদা জুব্বা পরা এরকম। এত লম্বা মানুষদেরকে দেখে, এবং এত লম্বা মানুষ এবং সাথে লক্ষ লক্ষ, এদেরকে দেখে ব্র্যান্ডন গ্রিন ওইখানে সেন্সলেস হয়ে পড়ে গিয়েছে। এবং ওই মানুষদেরকে প্রত্যেকেই দেখেছিলেন যারা ব্র্যান্ডন গ্রিনের সাথে গিয়েছিলেন, তার মধ্যে মুস্তাকিম মেহনাজও একজন। ব্র্যান্ডন গ্রিনকে এখান থেকে দ্রুত সরিয়ে ফেলা হয় এবং ওইখানে তারা একটি গুলিও করার সাহস করেনি। একটি গুলি না করে ওইখান থেকে তারা ফেরত চলে আসে। এবং আরো একটি বিষয় যে এই ঘটনার সবচাইতে বড় আকর্ষণ, তারা যখন ওখানে যায় তখন দেখে এই লক্ষ লক্ষ মানুষের একদম সামনে যেই ব্যক্তিটি দাঁড়িয়ে আছেন, তিনি আর কেউ নন, আকবর হুসাইন আল ইমাদ, যাকে প্রতারণা করে হত্যা করা হয়েছে।
মূলত তাকে দেখেই ব্রেন্ডন গ্রিন সেন্সলেস হয়ে পড়েছে, কারণ তাকে তো হত্যা করা হবে, সে কিভাবে এখানে আসবে এবং এত উচ্চতা বিশিষ্ট মানুষ কিভাবে সম্ভব? তার উচ্চতা ছিল 60, এটাও একজন স্বাভাবিক মানুষের জন্য অনেক বেশি উচ্চতা, তারপরেও কিভাবে এটা সম্ভব? লিসেনার্স, এই ঘটনার কোনো ব্যাখ্যা আসলে তাদের কাছে ছিল না, যদিও বা সেই ঘটনার ব্যাখ্যা হয়তোবা আমরা দিতে পারবো। হয়তোবা এই যারা এসেছিল, লক্ষ লক্ষ মানুষ বেশে যারা এসেছিল, তারা আসলে কোনো মানুষ নয়, তারা অবশ্যই জিন সম্প্রদায়ের কেউ ছিলেন, অথবা আল্লাহ তাআলার তরফ থেকে আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন। মৃত মানুষ কখনো ফেরত আসতে পারে আমরা জানি, হয়তোবা কোনো জিন তার সুরত ধরে তাদের সামনে দেখা দিয়েছে। এটি ওই সময় 2003 সালের ডিসেম্বরে বাগদাদে আলোচিত একটি ঘটনা ছিল। পরবর্তীতে এই মুস্তাকিম মেহনাজ ইনি প্রণাম সিংকে এই ঘটনাটি বলেছেন এবং তার বহুদিন পরে প্রণাম সিং এর মাধ্যমে শুভঙ্কর দত্ত ঘটনাটি জানতে পারেন এবং এই ঘটনাটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করি। আমরা জানি না এই ঘটনাটি আগে কোথাও কোনোভাবে প্রকাশিত হয়েছে, আমার ধারণা প্রকাশিত হয়নি। তবে ওই সময় আপনারা যারা 2003 সালের ওই সময় যে ডকুমেন্টসগুলো রয়েছে এখনো, আপনারা ওই সময়ে ডিসেম্বরে বাগদাদে ভয়ানক একটা মেসাকার হয়েছিল ইউএস আর্মির উপরে, কিন্তু এটা এই তথ্য ছাড়া খুব বেশি বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন। হয়তোবা এই তথ্যের না জানা তথ্য এটাই ছিল যেটা আমরা এখন শেয়ার করি। আশা করছি ঘটনাটি ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ শুভঙ্কর দত্তকে, এই দেশের বাইরে থেকেও আমাদের জন্য চমৎকার ঘটনা পাঠাচ্ছেন। এই পশ্চিমবঙ্গের কলকাতা নিবাসী, কলকাতা থেকে পশ্চিমবঙ্গ থেকে আমাদেরকে আরো অনেকে ঘটনা দিচ্ছেন, প্রত্যেকের ঘটনাই অনেক সুন্দর হচ্ছে। আপনার কাছ থেকে আরো ঘটনার আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের হ্যালোইন স্পেশাল এপিসোডের এবারের আয়োজনের শেষ। এবারের ঘটনাটি বেশ অদ্ভুত, আর এবারের ঘটনাটিও আমাদেরকে পাঠিয়েছেন কলকাতা থেকে শুভঙ্কর। এবারের ঘটনাটি ভারতের মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গাবাদ জেলার একটি ঘটনা। ঘটনাটি খুবই অদ্ভুত, রহস্যময়। আমি এমন ঘটনা ইতিপূর্বে কমই শুনেছি বলা চলে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ঘটনাটির সময়কাল 1988 সাল, জুন কি জুলাই মাসের দিকে হবে। ঘটনাটি যিনি শুভঙ্কর দত্তকে দিয়েছেন তার নাম হচ্ছে জাকিব হোসেন। জাকিব হোসেন তিনি শুভঙ্কর দত্তের কলিগ, আর তার মাধ্যমে এই ঘটনাটি শুভঙ্কর দত্ত পেয়েছেন। জাকিব হোসেনের বাড়ি ওই ঔরঙ্গাবাদ জেলাতে, যার কারণে এই ঘটনাটি তিনি শুভঙ্কর দত্তকে বলতে পেরেছেন। আর এখন যে ঘটনাটি বলছি এটি কিন্তু ঔরঙ্গাবাদ জেলার বহুল প্রচলিত এবং অনেকেরই জানা একটি ঘটনা। ওই জেলাতে খুব নামকরা এবং সম্ভ্রান্ত একটি মুসলিম পরিবার বসবাস করতেন, আর ওনার নাম ছিলেন মোহাম্মদ সাদিক। মোহাম্মদ সাদিক ঔরঙ্গাবাদ জেলার প্রায় 6টা রাইস মিলের মালিক ছিলেন। ওনার স্ত্রী আসমা বেগম। ওনাদের অন্য কোনো সন্তান ছিল কি ছিল না এই বিষয়ে আশেপাশের লোকজন তেমন কিছুই জানত না। মূলত ঘটনাটা এই বিষয়টিকে কেন্দ্র করে, মানে ওনার সন্তানদেরকে কেন্দ্র করে। চলুন চলে যাই মূল ঘটনায়। 1988 সালের জুন জুলাইতে ঔরঙ্গাবাদ জেলায়
ওই মোহাম্মদ সাদিকের ঠিক পাশের বাড়িতে একটি বিয়ের আয়োজন হয়, মানে সাদিক সাহেবের প্রতিবেশীর বাড়িতে। মেয়ে পক্ষ ঔরঙ্গাবাদ জেলার হলেও বর পক্ষ কাশ্মীরের শ্রীনগর। বরের বন্ধুর নাম শওকাত। মূলত শওকাতের মাধ্যম দিয়েই এই ঔরঙ্গাবাদ জেলার এই মেয়ের পরিবারের সাথে তার বন্ধুর মানে বর পক্ষের পরিবারের যোগাযোগ হয়। যেহেতু শওকাত মাঝে মধ্যেই ঔরঙ্গাবাদ জেলাতে আসতো এবং আসার কারণে এই পরিবারের সাথে, শুধু এই পরিবারই নয়, মোহাম্মদ সাদিক এবং আসমা বেগমকেও তিনি চিনতেন। যাই হোক, রাত 10:30 বাজে। বিয়ের অনুষ্ঠান কিন্তু চলছিল। আর ঔরঙ্গাবাদ জেলাতে যেটি হয় সেটি হচ্ছে যে সাধারণত বিয়ের অনুষ্ঠানগুলো 5 দিন, 6 দিন, 7 দিন, এরকম আরো কয়েকদিন বেশিও হয় আর কি। এটা সেখানকার একটি ঐতিহ্য। আর মহারাষ্ট্রে কিন্তু অসংখ্য ঐতিহাসিক নিদর্শন রয়েছে, যেমন অজন্তা ইলোরা গুহাচিত্র, তারপর আরো বেশ কিছু জায়গা রয়েছে। এর মধ্যে দুটো জায়গা মুসলিমরা যেখানে খুব মানে বেশি সংখ্যায় এবং অনেক সম্ভ্রান্ত মুসলিম পরিবার সেখানে বসবাস করে, এর মধ্যে একটা হলো ঔরঙ্গাবাদ, একটা হলো ওসমানাবাদ। এই দুটো জেলায় এখনো সেখানে প্রচুর মুসলিম এবং বেশ ধনী মুসলিম, সম্ভ্রান্ত মুসলিমরা সেখানে বসবাস করে। তো ওই বিয়ে উপলক্ষে শওকাত সে শ্রীনগর থেকে বরের বন্ধু হয়ে এবং বরযাত্রী হয়ে সে আসে। তো মেয়ের বাড়িতেই তাদেরকে থাকার ব্যবস্থা করা হয়, যেহেতু টানা কয়েকদিন বিয়ের অনুষ্ঠান। তো রাত প্রায় 10:30। আর জুন জুলাই কিন্তু গরমের সময়, তো গরম লাগছিল, যার কারণে শওকাত এবং সাথে আরো কয়েকজন নিয়ে ওই বাড়ির ছাদে ওঠে। ছাদে ওঠার পর শওকাত পাশের বাড়ির ছাদে দুজন অপরূপা সুন্দরী নারীকে দেখতে পায়। আনুমানিক তাদের বয়স হবে 23 থেকে 26 বছর। ছাদে অন্ধকার থাকলেও অন্ধকারের মধ্যেই ওই দুজন নারীকে এবং ওই দুজন নারীর চেহারা শওকাত দেখতে পাচ্ছিলেন। এত সুন্দর দুজন নারীকে দেখে শওকাত পাশে মানে থাকা আরো যে কয়েকজন মানুষ আছে তাদেরকে জিজ্ঞাসা করেন, আচ্ছা এটা সাদিক সাহেবের বাসা না? তখন সবাই বলে, হ্যাঁ এটা তো সাদিক সাহেবের বাসা। বলে ওনার যে বাড়িতে উনি এবং ওনার স্ত্রী ছাড়াও আরো যে মানুষ আছে তা তো আমি আগে জানতাম না, আমি তো এর আগেও এখানে একাধিকবার এসেছি, আর আমার জানা মতে তো ওনাদের কোনো সন্তানাদিও নেই। তো এরা কারা এত রাত্রে? দেখে তো কোনো কাজের লোক বা এরকম কিছু মনে হচ্ছে না, তাদের পোশাক আশাক চেহারাতে খুবই আভিজাত্যের ছাপ দেখা যাচ্ছে। তখন পাশের যারা ছিল তারা তাদের এই শওকাতের কথা শুনে অট্টহাসি দিয়ে ওঠে। বলে, তুমি ছাদে মানুষ দেখতে পাচ্ছ কোথায়? এর মধ্যে কেউ নেই, আমরা তো এখানে আছি, কই আমরা তো এই ছাদে কিছু দেখতে পাচ্ছি না। শওকাত বলে, কই এই যে আমি দেখতে পাচ্ছি। সবাই বলে যে বিয়ে বাড়িতে খাবার দাবার বেশি খেয়ে তোমার মনে হয় মাথা টাথা নষ্ট হয়ে গেছে আর চোখে উল্টা পাল্টা দেখো, যাও গিয়ে ঘুমাও, সুন্দর করে একটা ঘুম দাও, সকালে উঠে দেখবা সব ঠিক হয়ে গেছে। যাই হোক, শওকাত নিচে চলে যায়, কিন্তু তার মাথার মধ্যে একটি বিষয় বারবার ঘুরপাক খায়। এটি হচ্ছে সাদিক সাহেবের বাড়িতে কেউ থাকে না। এবং অত্র এলাকায় একটি বিষয় কিন্তু প্রিয় লিসেনার্স আপনাদেরকে বলি যে এটা কিন্তু অনেকেই জানতো যে সাদিক সাহেবের বাড়িতে তিনি এবং তার স্ত্রী আসমা বেগম ছাড়া কেউ নেই, তাদের কোনো সন্তানাদি নেই, এমনকি তাদের এই প্রাসাদপ্রম বাড়িতেও কোনো কাজের লোকও তারা রাখে না। কেউ যদি জিজ্ঞাসা করে যে আপনাদের বাড়িতে কাজের লোক নেই কেন, ওনারা উত্তর দিতেন যে আমরা নিজেরাই এটা পরিষ্কার করি, এই কারণে কোনো কাজের লোক রাখি। যাই হোক, আর আরো একটি বিষয় হলো যে সাধারণত এক বাড়িতে যদি কোনো ছেলে বা মেয়ে থাকে তো দেখা যাচ্ছে যে পাশের প্রতিবেশীরা কিন্তু বাড়িতে আসা যাওয়া করে, তাদের সাথেও দেখা হয়ে যায়। যদি সাদিক সাহেবের বাড়িতে কোনো মেয়ে থাকতোই তাহলে অত্র এলাকার কোনো মহিলারা তো অবশ্যই দেখতেন।
কিন্তু তারাও কিন্তু কিছুই জানে না যে ওই বাড়িতে কোনো মেয়ে লোক বসবাস করে। যাই হোক, এরপরে যেটি হয় সেটি হচ্ছে যে পরের দিন গভীর রাতে শওকত ওই ঘরের ছাদে ওঠে, মানে সে যেই বাড়িতে থাকে, তখনও বিয়ের অনুষ্ঠান চলছে। সে আবার ওই দুইটা মেয়েকে দেখতে পায়। তারা দেখে, মানে তাদেরকে দেখে যে তারা ছাদে পায়চারি করছে, হাসাহাসি করছে নিজেদের মধ্যে। তখন শওকত যে কাজটি করে, সে লাফ দিয়ে ওই বাড়ির ছাদে যায়। এখানে একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে ঔরঙ্গাবাদ জেলায় এখনো বিভিন্ন ঘরগুলো, আমরা পুরন ঢাকাতে এরকমটা দেখি, একদম লাগোয়া ঘর, এক বাড়ির ছাদ থেকে আর এক বাড়ির ছাদে খুব সহজেই চলে যাওয়া যায়। ঠিক এমনটা ছিল আর কি, যে সাদিক সাহেবের বাড়ি আর ওই যে বাড়িতে বিয়ে হচ্ছিল সেই বাড়ি, যার কারণে শওকত খুব সহজেই লাফ দিয়ে ওই ছাদে চলে যায়। ওই ছাদে চলে যাওয়ার পর শওকত ওখানে গিয়ে বলে, তোমরা কারা? এই বাড়িতে সাদিক সাহেব এবং তার স্ত্রী আসমা বেগম ছাড়া আর কেউ থাকতো বলে তো আমরা জানি না, থাকে বলেও আমরা জানি। শওকত লক্ষ্য করে যে সে এই যে কথাগুলো বলে যাচ্ছে, ওই দুইজন মেয়ের মধ্যে কোনো ভ্রুক্ষেপই মানে লক্ষ্য করেন, তারা শওকতের কথা শুনছে বা কি এরকম, তারা ভ্রুক্ষেপই করছে। মনে হচ্ছে শওকত এখানে নেই, মানে তারা কোনো পাত্তাই দিচ্ছে না এবং তার দিকে তাকাচ্ছেও না। একটা সময় শওকত বিরক্ত হয়ে ধমক দেয়, এই আমার কথা তোমাদের কানে যাচ্ছে না? তোমাদেরকে যে আমি কিছু জিজ্ঞাসা করছি। তখন ওই দুইজন মেয়ে শওকতের দিকে একযোগে তাকায় এবং এমন ভাবে তাকায় তাদের চোখ দিয়ে মনে হচ্ছে আগুন বের হচ্ছে। এরকম ভয়ঙ্কর চাহনি দেখে শওকত আর কোনো কথাই বলতে পারে, সে দৌড়ে আবার ওই ছাদে চলে যায়। পরের দিন যখন বিয়ের অনুষ্ঠান যেহেতু চলছিল, তখন শওকত এই সাদিক সাহেব এবং আসমা বেগমকে জিজ্ঞাসা করে যে আপনার বাড়িতে দুজন মেয়েকে দেখি ছাদের উপরে, গতকালকেও দেখেছি, আজও দেখি, এরা কারা? তখন সাদিক সাহেব বলে, কি বলো, আমার বাড়িতে মেয়ে আসবে কোথায়? আমি আবার আমার স্ত্রী ছাড়া তো বাড়িতে কেউ থাকেই না। একথা শুনে শওকত বলে যে না, আমি তো দেখেছি, 2 দিন দেখেছি এবং আপনার ছাদেও আমি গিয়েছি, তাদেরকে জিজ্ঞাসা করলাম, তারা খুব রেগে আমার দিকে থাকে। তখন সাদিক সাহেব বলে, না না, এসব কিছু না, তুমি ভুল দেখেছো। এবং আশেপাশে যারা আছে প্রতিবেশী, তারাও বলে যে আরে বাবা, তুমি কি দেখলা? কোথা থেকে আসছো তুমি? কাশ্মীরের শ্রীনগর থেকে। আমরা এতদিন ধরে এখানে আছি, আমরা জানি না ওই বাড়িতে কেউ নাই, তুমি কোত্থেকে কি দেখেছো? যাই হোক, তবে একটি বিষয় শওকত লক্ষ্য করে যে সাদিক সাহেবের ওয়াইফ, সে কিন্তু কোনো কথাই বলছে না, সে চুপ থাকে। তার বাড়িতে কেউ আছে কি নেই এই বিষয়ে সে কোনো কথাই বলে না। এর পরের দিন শওকত আবার রাতের বেলা ওই দুটি মেয়েকে দেখতে পায়। দিনের বেলা কিন্তু কয়েকবার উঠেছে ছাদে, শওকত কাউকে দেখে, রাতের বেলা দেখে। রাতের বেলা ওই দুটো মেয়েকে দেখে, তারা সাদা গাউনের মতো পরা ছিল, লম্বা এক ধরনের জামা। তো তখন আবার ওই মেয়েদের কাছে যায়, কাছে গিয়ে বলে, সত্যি করে বলো তো তোমরা কারা? সাদিক সাহেব তোমাদের কি হয়? তখন ওই মেয়েদের মধ্যে একজন বলে, আমার নাম মেহরুন্নেসা, এবং অন্য মেয়েটি বলে, আমার নাম জিনাতুন্নেসা। আর দুজনই বলে সাদিক সাহেব আমাদের বাবা হন এবং আসমা বেগম আমাদের মা হন। তখন সাদিক সাহেব বলে, সাদিক সাহেব না মানে শওকত বলে যে কি বলো তোমরা? সাদিক সাহেবকে তো জিজ্ঞাসা করলাম, কিন্তু সে তো বললো তার কোনো কন্যা সন্তান নেই, এমনকি তার যে কোনো সন্তান নেই তা তো এলাকার সবাই জানে, কিন্তু তোমরা কারা? এ কথা বলার পর ওই দুজন বলে ওঠে যে আমরা, আমাদেরকে দেখতে চাও ভালো করে, আমাদের পরিচয় চাও? এই বলে দুজন হেসে দেয়
এবং শওকত দেখে তারা যখন হেসে দিয়েছে, আমরা যখন হাসি তখন আমাদের দাঁতের পাটিগুলো খুব বেশি কিন্তু বের হয় না। আমরা যদি খুব বেশি হাসি, মানে অর্থ হাসিও দেই, হয়তো আমাদের দাঁতের মাড়ি বের হয়ে যায়। কিন্তু ওই দুটো মেয়ে যখন হাসি দিয়ে ওঠে তখন তার মুখের মানে মুখটা মনে হচ্ছে বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং এই হাসিটা একদম চোখ পর্যন্ত চলে আসে, মানে মুখের তোয়াল, এই ঠোঁটের কোনা, দুই ঠোঁটের কোনা একদম চোখ পর্যন্ত উঠে যায়, এবং হাসিতে তার নাকও ঢেকে যায়, মনে হচ্ছে চোখও ঢুকে যাচ্ছে, মানে কপাল পর্যন্ত উঠে যাচ্ছে হাসি, এমন একটা অবস্থা। এবং তাদেরকে যেরকম সুন্দরী মনে হচ্ছিল, এই হাসি দেওয়ার পর দেখা যায় তাদের দাঁতগুলো অনেক বড় বড় এবং চেহারাটা ভয়ঙ্কর মনে হচ্ছে। এই হাসি দেখে শওকত আর এক মুহূর্ত সেখানে দেরি করে না, আবার ওই ছাদ থেকে লাফ দিয়ে অন্য ছাদে চলে যায়, এবং তার মনের মধ্যে খুব ভয় ঢুকে যায় যে আসলে আমি কি দেখছি, কোনো মানুষ কি এভাবে হাসতে পারে, কি সম্ভব? আবার হতেও পারে একজনের হাসি এমনটাই হওয়াটা অস্বাভাবিক কিছু না। যাই হোক, এখন যেটি হয় সেটি হচ্ছে যে পরের দিন আবার সাদিক সাহেবকে জিজ্ঞাসা করা হয় যে আমি তো গত রাতে ওদেরকে জিজ্ঞাসা করলাম, বললো যে ওরা আপনার মেয়ে হয়। তখন সাদিক সাহেব বলে, না না না, আমার কোনো মেয়ে নেই, আমরা নিঃসন্তান। কিন্তু আসমা বেগম কিন্তু চুপ ছিল, সে কিন্তু কোনো কথা বলছে না। এর পরের রাতে শওকত চিন্তা করে যে আজকে আবারও যাব, ওদেরকে যদি দেখি খুব ভালো করে আজকে প্রশ্ন করব, আজকে যেন কোনো উল্টোপাল্টা কিছু বলে আমার কাছ থেকে চলে যেতে না, কারণ শওকত খুবই কৌতূহলী ছিলেন তাদের বিষয়ে। পরের দিন সত্যি রাতের বেলা, রাত প্রায় যখন 12টার পরে, ওই দুটো মেয়েকে ছাদে দেখতে পায় শওকত, মানে এশার নামাজের পর থেকে অপেক্ষা করছিল। শওকত যখন ওই দুজন মেয়েকে দেখতে পায়, দেখার পর সে আবার কাছে যায়। কাছে যাওয়ার পরে বলে যে সত্যি করে বলো তো তোমরা কারা আসলে, তোমরা কি মানুষ না অন্য কিছু? তখন ওই মেয়ে দুটি বলে, ওর মধ্যে একজন বলে, মেহেরুন্নেসা, যে আচ্ছা শওকত, তুমি এই যে যে একটা গাছ দেখতে পাচ্ছ, বেশ উঁচু একটা গাছ, ওটা সম্ভবত পাম গাছ বা নারকেল গাছ এমন একটা ছিল আর কি, তো এই গাছ থেকে একটি পাতা এনে দিতে পারবা? এই মানে গাছের এই ডাল থেকে একটা পাতা ছিঁড়ে এনে দিতে পারবা? তখন শওকত বলে, এটা কি সম্ভব নাকি, এত উপর থেকে আমি পাতা কিভাবে এনে দিব? তখন মেহেরুন্নেসা বলে, ও মা, এটা কি বলো, এটা সম্ভব না, এটা তো একদম সহজ কাজ, এই যে দেখো আমি এনে দিচ্ছি। এই বলে সে তার হাতকে লম্বা করে ওই নারকেল গাছের দিকে নিয়ে যায় এবং পাতা ধরে। তখন মেহেরুন্নেসা বলে, কি দেখেছো কত সহজ কাজ? শওকত তো একদম অবাক এবং প্রচন্ড ভয় পায়, সে বুঝতে পারে যে এরা স্বাভাবিক কেউ নয় এবং এরা মানুষ নয়। হঠাৎ করে জিনাতুন্নেসা শওকতকে ধমক দিয়ে বলে, এই ওদিকে কি দেখিস, এত বড় হাত দেখছিস, আমার দিকে তাকা, দেখ আমার জিহ্বাটা দেখ। শওকত দেখে যে জিনাতুন্নেসা সে বড় একটা হা করলো, এবং হা যখন করলো তার মানে উপরের ঠোঁট থেকে নিচের ঠোঁটের মাঝখানে প্রায় 1 হাত ফাঁকা হয়ে যায়, এবং হা করে তার জিহ্বাটা বের করে, এবং শওকত দেখে এই জিহ্বাটা লম্বা হয়ে ঠিক মানে মেহেরুন্নেসা যে ডালে হাত দিয়েছে সেই ডাল পর্যন্ত চলে গিয়েছে। এটা দেখে কিন্তু শওকত আর সেন্স ধরে রাখতে পারে, প্রচন্ড ভয় পায় এবং ভয়ে সে সেন্সলেস হয়ে যায় এবং সেখানে সে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে সে যে বাড়িতে ছিল সেই ছাদে যখন অন্য লোকেরা উঠেছে, শওকতকে ওই বাড়ির ছাদে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে, তখন সেখান থেকে উদ্ধার করা হয়। উদ্ধার করার পর তাকে জিজ্ঞাসা করা হয় কি হয়েছিল, তখন সে সব ঘটনা খুলে বলে যে আসলে কি হয়েছিল সেখানে। অবাক করা ব্যাপার হচ্ছে যে এই ঘটনার পরের দিন সকালে সাদিক সাহেব এবং তার স্ত্রী আসমা বেগম ওই বিয়ে বাড়িতে আর আসে না।
ওনারা পারতপক্ষে ঘর থেকে বেরই হতেন না। অদ্ভুত একটা বিষয়। যাই হোক, এই যে ঘটনাটি ঘটেছে এটি কিন্তু শওকত সে বিয়ে বাড়ির প্রত্যেককে বলে দেয় সে কি দেখেছে, কি হয়েছে। তখন ওই বিয়ে বাড়ির একজন কুক, যার বাড়ি ছিল ওসমানাবাদ, সে বলে, হ্যাঁ তুমি যেটা দেখেছো এটা সত্য। সাদিক সাহেবের দুটো পালিত মেয়ে আছে এবং এই মেয়ে দুটি মানুষ নয়, তারা জিন। কিন্তু এখন কথা হচ্ছে যে এই কুক সে কিভাবে জানতে পারলো যে সাদিক সাহেবের যে দুটো পালিত মেয়ে রয়েছে তারা মানুষ নয়, তারা জিন? এখানেই মূলত আসল ব্যাপার লুকায়। সেটি হচ্ছে সাদিক সাহেব উনি বিবাহ করেন আসমা বেগমকে 1957 সালে। বিয়ে করার পর দীর্ঘ 10 বছর 15 বছর হয়ে যায়, কিন্তু তাদের কোনো সন্তান হয় না। তারা একটা সন্তানের আশায় বহু চেষ্টা করেছে। ওই সময়ে যত উন্নত চিকিৎসা ছিল তারা সেটাই গ্রহণ করার চেষ্টা করেছে, কিন্তু প্রত্যেকবার তারা ব্যর্থ হয়েছে। একটা সময় ওই ওসমানাবাদের একজন খুব ভালো বুজুর্গ পরহেজগার ব্যক্তির শরণাপন্ন হন তারা। তখন ওই ব্যক্তির কাছে সাদিক সাহেব এবং তার স্ত্রী আসমা বেগম তাদের মনের কষ্টের কথা বলেন এবং বলেন যে আমাদের এত সহায় সম্পত্তি, কি হবে এগুলো দিয়ে? আমরা মারা গেলে এগুলো কে দেখবে? আর আমরা কি কখনো মা বাবা ডাক শুনতে পাবো না? আমরা কিভাবে একা একাই থাকবো? তখন ওই বুজুর্গ ব্যক্তি কিছুক্ষণ চুপ থাকেন এবং বলেন যে না, তোমাদেরকে একা থাকতে হবে না। তোমাদের বৃদ্ধ বয়সে কে দেখবে না দেখবে এটা নিয়েও তোমাদের ভাবতে হবে না। আল্লাহ তাআলা চাহেন তো তোমাদেরকে দুজন লোক দিচ্ছি যারা তোমাদের সন্তান হয়েই থাকবে, তোমাদেরকে মা বাবা বলে ডাকবে যতদিন তোমরা জীবিত থাকবা, এবং আল্লাহ যদি তাদেরও হায়াত রাখে তো তারা তোমাদের সাথেই থাকবে। সুতরাং এটা নিয়ে তোমাদের ভাবনার কিছু নাই, তবে এই বিষয়টি কাউকে বলো না, গোপন রেখো। যাই হোক, এরপরেই দুজন মেয়ে জিনকে ওই বুজুর্গ ব্যক্তি নির্দেশ দেন, তোমরা এই দুইজন মানুষ যাদের সন্তানাদি নেই, তাদের সন্তান হয়ে তারা যতদিন জীবিত থাকবে তোমরা তাদের খেদমত করবে। এবং তারা বুজুর্গ ব্যক্তির কথা মেনে নেয় এবং সেই অনুযায়ী চলতে থাকে। এর মধ্যে কি হয়, ওই ওসমানাবাদ থেকে একজন খুব ধনাঢ্য একজন ব্যবসায়ী এবং খুব প্রভাবশালী প্রতাপশালী এবং সে মানুষ হিসেবে খুব বেশি সুবিধারও মানে মাস্তান গোছের আর কি, সে কোনোভাবে বাড়ির ছাদে এই ঔরঙ্গাবাদের এই সাদিক সাহেবের বাড়ির ছাদে ওই দুটো মেয়েকে দেখে ফেলে। আর দুজন সন্তান ছিল, মানে ছেলে সন্তান। সে সাদিক সাহেবকে বলে এই মেয়ে দুটোর সাথে আমার দুই সন্তানকে বিবাহ দাও। সাদিক সাহেব বলে না, আমার তো কোনো মেয়ে নেই। কিন্তু বলে না, তুমি এভাবে মিথ্যা বলবা না, তোমার দুজন মেয়ে আছে, আমার দুটো ছেলের সাথে তোমার এই দুই মেয়েকে বিয়ে দিতেই হবে। তখন সাদিক সাহেব পড়ে যান এক বিশাল বিপদ। কারণ হচ্ছে এই লোকটি যেমন প্রভাবশালী, সে চাইলে সাদিক সাহেবের অনেক ক্ষতি করতে পারে। এখন কি করবে? এখন তো খুব একটা বিপদে পড়ে গেল। এবং সে এমন ভাবে হুমকিও দিয়েছে, যদি আমার দুই ছেলের সাথে এই দুই মেয়েকে বিয়ে না দাও তাহলে তোমার কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হবে। এমত অবস্থায় সাদিক সাহেব উনি সেই বুজুর্গ ব্যক্তির কাছে আবারও যান এবং গিয়ে এই সমস্যার কথা তুলে ধরেন যে আপনি তো আমার দুই মেয়ের বিষয়ে কাউকে বলতে নিষেধ করেছেন, কিন্তু এখন উনি তো দেখে ফেলেছে, এখন উনি এই ধরনের সমস্যার সৃষ্টি করছে, এখন আমি কি করতে পারি? তখন ওই বুজুর্গ ব্যক্তি বলেন তোমার কোনো চিন্তা নেই, ওই দুই মেয়েকে যখন সে দেখে ফেলেছে তোমার কোনো ক্ষতি হবে না, ক্ষতি যা হওয়ার ওদেরই হবে, তুমি বিয়েতে রাজি হয়ে যাও এবং দুই মেয়েকে বিয়ে দিয়ে দাও ওই দুই ছেলের সাথে, তারপর যা হবে সেটা তুমি দেখতে থাকো। যাই হোক, সাদিক সাহেব রাজি হয়ে যান, দুই মেয়েকে বিয়ে দিয়ে দেন। কিন্তু এই দুই মেয়ের বিয়ে কিন্তু উনি এখানে দেননি, উনি দিয়েছিলেন সেই ওসমানাবাদ গিয়ে দিয়েছিলেন।
যাতে করে স্থানীয় লোকজন মানে ঔরঙ্গাবাদের এখানকার প্রয়োজনও সেটা জানতে না পারে, কারণ তার যে 2 মেয়ে আছে সেটা তো অনেকে জানেই না। তো যাই হোক, ওখানে নিয়ে গিয়ে বিয়ে দেন। ভয়ানক ঘটনা যেটি ঘটে সেটি হচ্ছে যে বিয়ের রাতেই এক ছেলে, ওই যে প্রভাবশালী ব্যক্তি, ওই এক ছেলে সে ইলেকট্রিক শক খেয়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করে, এবং আর এক ছেলে ওই বিয়ের রাতেই হার্ট অ্যাটাক করে মারা যায়। ভয়ানক এই ঘটনার পর ওই পরিবারের লোকজন খুব ভীত হয়ে পড়ে। এরপরে মানে পরের দিন সকালে ওই 2 মেয়েকে তারা বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। তারাও এই বিষয়টি কাউকে সহজে বলতে চায়নি। এরপরে যে ঘটনা ঘটে সেটা আরো ভয়ানক। এরপর যেটি হয় সেটি হচ্ছে ওই যে পরিবার 2 মেয়েকে জোর করে বিয়ে করতে বাধ্য করেছিল, ওই পরিবারের একজন করে মানুষ অপঘাতে মৃত্যুবরণ করতে শুরু করে। কেউ কেউ গুম হয়ে যায়, হারিয়ে যায়। এইভাবে ওই পরিবার একদম অল্প কিছুদিনের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যায়। শোনা যায় এখনো ওসমানাবাদে ওই পরিবারের ঘরবাড়ি বিরান হয়ে পড়ে আছে, সবাই ভয় পায় ওই ঘরবাড়ি দেখতে। যাই হোক, এই বিষয়টি ওই কুক জানতেন। ওই কুক ওসমানাবাদ থেকে এসেছিলেন, আর দীর্ঘদিন সে ঔরঙ্গাবাদে আসেনি। সাদিক সাহেবকে দেখে তিনি চিনতে পেরেছিলেন, কিন্তু বিষয়টি যেহেতু খুব ভয়ানক একটি বিষয়, তিনি যদি আবার কাউকে বলেন তাহলে হতে পারে তারও অনেক বড় ক্ষতি হবে। এই কারণে তিনি বিষয়টি কাউকে বলেননি। কিন্তু যখন শওকত বারবার এই বিষয়টি উপস্থাপন করছিল এবং সর্বশেষ এরকম একটি ঘটনা ঘটে, যার ফলে কুক সেটি বলেন। প্রিয় লিসেনার্স, সাদিক সাহেব এবং আসমা বেগম তারা মারা গিয়েছেন। 1990-92 সালের দিকে হবে। এরপরে ওই 2 জন মেয়েকেও আর কখনো কেউ দেখেনি, যার একজনের নাম ছিল মেহেরুন্নেসা আর একজনের নাম ছিল জিনাতুন্নেসা। ঘটনাটি মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গাবাদ এলাকার অনেকেই জানে, আর এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন তিনি ইতোমধ্যে বেশ কয়েকটি ঘটনা আমাদেরকে কিন্তু বলেছেন। শুভঙ্কর মারিক জিনের ঘটনা আমাদের অনেক ভালো লেগেছিল, আর এইবার হ্যালোইন স্পেশাল এপিসোডে কিন্তু তার 2টো ঘটনা আমরা শেয়ার করলাম। আশা করছি তিনি আরো ঘটনা আমাদেরকে পাঠাবেন। সকলে তার জন্য দোয়া করবেন, কারণ তিনি দোয়া চেয়েছেন, আর আমরাও দোয়া করি তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আরো ঘটনা আমাদেরকে পাঠান। তো প্রিয় লিসেনার্স, এটি ছিল আমাদের হ্যালোইন স্পেশাল এপিসোড। আশা করছি আমাদের প্রত্যেকটি ঘটনা আপনাদের ভালো লেগেছে। যেহেতু হ্যালোইন এটি একটি পশ্চিমা সংস্কৃতি, মানে আমাদের দেশের সংস্কৃতি না, বাহিরের দেশের সংস্কৃতি। আর আরো মজার বিষয় হচ্ছে যে হ্যালোইন স্পেশাল এপিসোড উপলক্ষে আমরা বেশি ঘটনাও পেয়েছি আমাদের দেশের বাহিরের বন্ধুদের কাছে। এটা একটা অদ্ভুত, কারণ এবার 5টি ঘটনা শেয়ার করলাম, তার মধ্যে একটি শুধু পাবনার ঘটনা, মোহাম্মদ আব্দুল রাজ্জাক আমাদের সাথে শেয়ার করেছেন, আর সবগুলো ঘটনা কিন্তু খেয়াল করুন যে দেশের বাইরের ঘটনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সামনের পথকে এগিয়ে নিয়ে যেতে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন বলে আমরা আশা করছি। আসসালামু আলাইকুম।